আজকে আমাদের গেস্ট এসেছেন মিস্টার অভিজিৎ বাসু, আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার, আমাদের খুবই শ্রদ্ধেয়, উনি সিনিয়র মেম্বার। তো উনি আজকে আমাদের একটা রুপিন পাস নিয়ে এক্সপেডিশন ব্যাপারটা উনি বলবেন। তাহলে অভিজিৎ দা নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি আপনার কথা। আপনাকে লাল জামাতে হেভি লাগছে, আমি হলুদ আপনি লাল, তো এখন লাল হলুদ হয়ে গেছে। তো আজকে আপনার প্রেজেন্টেশনটা আপনি চালু করতে পারেন, আর আমি বেশি বলবো না, অলরেডি 8:15। তাহলে স্টেজ আপনার জন্য। আমি বিদায় নিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডে থাকবো, যদি আপনার কোনো হেল্পের দরকার হয় জাস্ট আপনি আমাকে ডাকবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছেন কি? একটু বলবেন, কোনো অসুবিধা হলে একটু বলবেন। সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, কোনো ডিস্টারবেন্স হলে আপনি আমি মাঝখানে চলে আসবো, আপনার কথা একদম রাজদাস, শোনা ভয়েসটাকে ক্লিয়ার আছে? একটু দেখে নিন। একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, আপনি জাস্ট আচ্ছা আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন কলকাতার তরফ থেকে আমি সমস্ত দর্শক এখন যারা আছেন, লাইভে আছেন, বা ভবিষ্যতে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন ডেফার্ড লাইভে, তাদেরকে আমাদের ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটা, এই ফেসবুক লাইভটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেকদিন ধরেই চলছে। রাজেশ দা খুব দক্ষতার সঙ্গে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। বিশেষ করে আমরা যারা সত্যি সত্যি এখন এই একটা অদ্ভুত একটা অবস্থার মধ্যে, আমরা যারা সারা পৃথিবীবাসী যেরকম ভাবে আমরা ঘরে আটকে আছি, আমাদের মানস ভ্রমণ বলুন বা যাই বলুন, আমাদের তো পাহাড়কে, প্রকৃতিকে আমরা প্রচন্ড ভালোবাসি। আমাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকে বছরের এই সময়টা, বিশেষ করে প্রি মনসুন এবং পোস্ট মনসুন পর্বতারোহণে যারা আছেন তারা খুব ভালো করে জানে, প্রি মনসুন এবং পোস্ট মনসুনে তাদের অ্যাক্টিভিটি গুলো চলতে থাকে। আমাদেরও ছিল। বিশেষ করে আমাদের এই বছরটা বলে রাখি আপনাদের, আমাদের 50তম বছর। 1971 সালে কয়েকজন তরুণ এনসিসি ক্যাডেটের অদম্য পাহাড়কে ঘিরে, তাদের অদম্য ভালোবাসা, পর্বতারোহণ, পাহাড় এবং প্রকৃতিকে ঘিরে অদম্য ভালোবাসাকে কেন্দ্র করে এই দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের জন্ম 1971 সালে। অনেক অনেক উদ্দীপনা, অনেক ডেডিকেশন, অনেক ঘাম ঝরানো স্মৃতি নিয়ে এই প্রতিষ্ঠানটা আজকে আজকে ঠিক 50 বছরে পা রেখেছিল। আমাদের অনেকের আশা ছিল যে আমরা এই বছরটা খুব ভালো করে সেলিব্রেট করব, অনেক প্রোগ্রাম করব। বিশেষ করে যারা তরুণ পর্বতারোহী আছেন, যারা পর্বতারোহণকে ভালোবেসে এই এই স্ট্রিমটাতে এগোতে চাইছেন, তাদের সামনে আমরা অনেক প্রোগ্রাম রেখেও ছিলাম। কিন্তু অকস্মাৎ আমাদের এই 24শে মার্চ থেকে যে লকডাউন সারা দেশ, সারা পৃথিবীতে এসে পড়লো, আমাদের উপরেও এসে পড়েছে। আমরা কিছু করার নেই। আমরা বিভিন্ন পর্বতারোহী সংস্থা, এই ফেসবুক লাইভ প্রোগ্রামটা এসেছে এবং তারা তাদের বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমাদের সত্যি সত্যি আমি ব্যক্তিগতভাবে তো খুবই উপকৃত হয়েছি। এমন অনেক অনুষ্ঠান আমরা অনেক সময় স্লাইড প্রোগ্রাম গুলো দেখতে পাচ্ছি না, সেগুলো আমরা এই ফেসবুকে দেখতে পেয়েছি বা পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। আরেকবার আমি আপনাদেরকে, বিশেষ করে কার্যকরী সমিতির সদস্যদের, ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমি তাহলে আমার মেন স্লাইডটা শুরু করছি। রুপিন পাস সম্বন্ধে একটু খুব সংক্ষেপে বলে নিই। রুপিন পাস একটা এরকম গিরিবর্ত যেটা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সংযোগকারী একটা গিরিবর্ত, সুউচ্চ গিরিবর্ত। 15,250 ফিট, 4,550 মিটারে অবস্থান করছে ধওলাধুরি গিরিশ্রেণীর উপরে। এবং এই রুপিন পাস সম্বন্ধে যতটুকু যা বলবো তাই কম বলা হবে। প্রত্যেকটি, আমরা ধওলা থেকে শুরু করে আমরা সাংলা অব্দি এই পুরো রাস্তাটাতে আমরা গেছিলাম। প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক মুহূর্ত আমাদের কাছে প্রকৃতি তার বিভিন্ন রূপ, রুক্ষ সূক্ষ্ম, ঝর্ণা, নদী, বরফ,
ভ্যালি, জঙ্গল, সুউচ্চ পাস আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে আনন্দ দিয়েছে। আমরা যারা প্রচন্ড কষ্ট করে এইসব জায়গায় প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকি, আমাদেরকে কিন্তু মন ভরিয়ে দিয়েছে এই রুপিন পাস। সমগ্র এই পর্বতারোহণের ক্ষেত্রে রুপিন নদী, যার প্রচন্ড ভূমিকা ছিল আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদেরকে সবসময় কোম্পানি দেওয়ার জন্য, এই রুপিন নদী আমাদের সঙ্গে কিন্তু ধলা থেকে শুরু করে ঠিক পাশে ওঠার আগের মুহূর্ত অব্দি ছিল রুপিন নদী। এই রুপিন নদী সম্বন্ধে যত বলা যায় ততই কম বলা হবে। রুপিন নদী এই সুপিনের সঙ্গে মিলিত হয়ে নৈটিয়ারে এসে তারা একসঙ্গে বইতে হচ্ছে। রুপিন অন্যতম একটি শ্রেষ্ঠ কিন্তু নদী, ভারতবর্ষের উত্তরাখণ্ডে একটা অন্যতম একটি শ্রেষ্ঠ নদী। যাই হোক, আমরা 2015-র 12ই সেপ্টেম্বর আমরা সিদ্ধান্ত নিই যে পোস্ট মনসুন আমরা কেন বেছে নিয়েছিলাম। বিশেষ করে এই পোস্ট মনসুনে এক তো বৃষ্টির এই ঝামেলাগুলো, ওয়েদারের কন্ডিশনে ঝামেলাগুলো একটু কম থাকে, এই জন্য আমরা পোস্ট মনসুনকে বেছে নিয়েছিলাম। এই রুটের জন্য অনেক আমরা অতীতের তথ্য ঘাটাঘাটি করে পেয়েছিলাম যে পোস্ট মনসুন ইজ দ্য রাইট টাইম এই বিশেষ করে এই রাস্তাটার জন্য। যাই হোক, আমরা পোস্ট মনসুনের বেছে নেওয়ার জন্য 12ই সেপ্টেম্বর আমরা দিনটাকে বেছে নিই। শুক্রবার ছিল। দেরাদুন আমাদের প্রথম গন্তব্য ছিল বাই ট্রেন দিউন এক্সপ্রেস। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্লাইডটা কলকাতার সেই হাওড়া স্টেশন বড় ঘড়ির নিচে আমাদের সংস্থার সভাপতি শ্রী দুর্গাদাস সাহা, উনি আমাদেরকে, আমি দলনেতা ছিলাম, যাই হোক আমাকে এক দুর্লভ আমাকে সম্মান দেওয়া হয়েছিল। এই সমগ্র টিমটাকে 12 জনের টিম ছিল, এই 12 জনের টিমকে নেতৃত্ব দেওয়ার এক দুর্লভ একটা সম্মান বা দুর্লভ একটা সুযোগ, আমি সম্মান বলবো না, সুযোগ, যেখানে সীমাশ্রী ব্যানার্জি, নমিতা দত্ত এবং এম নবী তরফদারের মতন, সুবিনয় রায়ের মতন পর্বতারোহী, অভিজ্ঞ পর্বতারোহী এই টিমে ছিলেন। তথাপি আমাকে ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন এই এক্সপিডিশনের কে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছিলেন। দুর্গাদাস শাহ আমাদের সভাপতি, উনি আমাদের বরাবর প্রচন্ড ভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে, বিশেষ করে পর্বতারোহণ বলুন, সামাজিক অনুষ্ঠান বলুন, উনি আমাদের প্রচন্ড ভাবে প্রেরণা দেন। ওনার শারীরিক অবস্থা ভালো থাক বা খারাপ থাক, যেরকমই থাক না কেন, উনি কিন্তু আমাদের এইভাবে প্রেরণা দিয়ে এসছেন। আশা করি ভবিষ্যতেও আমাদের দেবেন। আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, ওনার থেকে সংস্থার আমাদের ইনস্টিটিউটের পতাকা উনি আমাদের দিয়েছেন, সেইটা আমরা নিয়ে সবাই এখানে পুরো টিম দাঁড়িয়েছে। বাদিক থেকে মন্তাসির পুরকায়েত, নমিতা দত্ত, সীমাশ্রী ব্যানার্জি, মধুমিতা প্রামাণিক, আমি অভিজিৎ বাসু, এম নবী তরফদার, প্রসেনজিৎ রায়, ধ্রুব দলুই, সুবিনয় দাস এবং প্রসেনজিৎ চক্রবর্তী, পুরো টিম দাঁড়িয়ে আছে। আমাদের সংস্থার সভাপতি শ্রী দুর্গাদাস শাহ। একদিন পরে আমরা পৌঁছালাম 14 তারিখ, যথারীতি দুন এক্সপ্রেসের তো খুব ভালো সুনাম আছে একটু দেরি টেরি করে আসার। দেরাদুনে আমরা পৌঁছালাম প্রায় 12টা নাগাদ। দেরাদুনে আমরা ঠিক 12টা নাগাদ পৌঁছালাম। এখানে আমাদের বলে রাখি, এখানে আমাদের সমগ্র লজিস্টিক বলুন বা আমরা পুরোটাই আমরা ক্যারি করে নিয়ে গেছিলাম। আমাদের ইকুইপমেন্ট বলুন, খাবার দাবারের মেজরিটি অংশ আমরা নিয়ে গেছিলাম, কিছু অংশ আমরা, আমাদের যে গাইড বলুন শামশেদ নেগি, ও আমাদের জন্য এখানে আমাদেরকে রিসিভ করতে দেরাদুন প্ল্যাটফর্মে এসেছিল। আমাদের খুব ভালো লাগলো, ও আমাদের রিসিভ করলো। এটা হচ্ছে সেই দেরাদুন রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে খুব সামনেই আগরওয়াল রেস্ট হাউস, অনেকেই এখানে আসেন। আগরওয়াল রেস্ট হাউসে ট্রেকার বা এক্সপিডিশনের খুব জায়গাটা খুব স্পেসিয়াস। সেই আগরওয়াল রেস্ট হাউসে আমরা এসে রিপ্যাকিং করে নিচ্ছি। আমাদের কিছু সোশ্যাল প্রোগ্রাম ছিল, আমরা ওইখানে ডিস্ট্রিবিউট করতাম, এবং আমাদের কাঁচা সবজি বলুন যেগুলো এখান থেকে দেরাদুন থেকে কিনে আমরা এগুলো এখানে আবার রিপ্যাক করছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ আছে, সীমাশ্রী ব্যানার্জি আছেন, মধুমিতা, নমিতাদি এরা আছেন, এবং নবী তরফদার আমাদের বর্তমান সেক্রেটারি, ওনাকেও দেখা যাচ্ছে, উনি বক্সের গায়ে। আমরা এগুলো প্যাকিং একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কোনো এক্সপিডিশন, বিশেষ করে আপনারা আমাদের যদি আমার বা
সংস্থা সেই এক্সপিডিশন টিমের যদি প্যাকিংটা যদি ঠিকঠাক না থাকে, সেখানে গিয়ে আমরা কিন্তু প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। সেগুলো আমরা কলকাতা থেকে যতটা পেরেছিলাম করেছিলাম, এবং কাঁচা সবজি এবং যে যে বাজারগুলো আমাদের দেরাদুন থেকে করার কথা ছিল সেগুলো সন্ধ্যাবেলায় পারচেস করে, এবং সেগুলো কিন্তু লিস্ট করা হচ্ছে। মধুমিতা মধুমিতা প্রামাণিক সেগুলো প্যাকিং লিস্ট গুলো রেডি করছে, এবং বক্সের গায়ে কিন্তু নাম্বারিং দেওয়া চলছে। এটা হচ্ছে আমি 14 তারিখ আমরা দেরাদুনে ইভিনিং এ, এটা 15 তারিখ সকালবেলা আমরা বেরিয়ে যাবো নৈটিয়ারের উদ্দেশ্যে। এই হচ্ছে সন্ধ্যাবেলা এসে পৌঁছালো। আমরা যদিও 11 জন হাওড়া থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আমাদের 12তম সদস্য শ্রী রাজীব দাস মুম্বাইবাসী, ও কিন্তু আকাশ পথে চলে আসলো ভায়া দিল্লি হয়ে দেরাদুন হয়ে সন্ধ্যাবেলায় আমাদের কাছে আমাদের সঙ্গে জয়েন করলো। রাজীব দাস প্রচন্ড উদ্যমী, আমাদের বহুদিনের সদস্য, খুব হাসি খুশি, ভীষণ হাসি খুশি, প্রাণচঞ্চল রাজীব দাস আমাদের সঙ্গে। আমরাও খুব আনন্দ করলাম। আমরা 12তম সদস্য আমাদের রাজীব দাস আমাদের সঙ্গে যোগ দিলেন দেরাদুনে সন্ধ্যাবেলায়, 14 তারিখ সন্ধ্যাবেলায়। আমরা পরের দিন আমরা সবকিছু আমাদের রেডি, আমাদের ইভিনিং একটা টিম মিটিং করে ফেললাম, এবং সকালবেলায় বাস, একটা ছোট ট্রাভেলার আমরা রেডি করে ফেলেছিলাম। এই হচ্ছে সকালবেলা দৃশ্য। দেখুন, আমরা ওই আগরওয়াল গেস্ট হাউসের সামনে সকালবেলা আমাদের বাস এসে গেছে। আমাদের সমস্ত বাধা সাধা দেখুন, উপরে আমাদের পুরো প্যাকিং, আমাদের লজিস্টিক পুরো উপরের বাসে রেডি করে টোটাল টিম। আবার আরেকবার বলে দিচ্ছি, দেবাশিস আচারিয়া প্রথম ছবিটাতে দেবাশিস আচারিয়া তুলেছিলেন বলে ওনার ছবি নেই। ডেপুটি টিম লিডার দেবাশিস আচারিয়া, প্রসেনজিৎ, সুবিনয় দা, মন্টাসির, প্রসেনজিৎ চক্রবর্তী, মধুমিতা। এই হচ্ছে আমাদের গাইড কাম বলতে পারেন পোর্টার অ্যারেঞ্জার শামশের সিং নেগি, ও জাখাতে থাকে এই রাস্তাতেই রাজীব দাস। এর আছে গাড়ির ড্রাইভার সীমাশ্রী ব্যানার্জি, বর্ষিয়ান পর্বতারোহী, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম এখন অ্যাক্টিভ বর্ষিয়ান পর্বতারোহী। আমি বিশেষ করে ওনাকে পেয়ে ভীষণ, আমি এবং আমরা সবাই অবশ্য ওনাকে পেয়ে, ওনার অভিজ্ঞতা, ওনার এই সুবিশাল অভিজ্ঞতা পর্বতারোহণের ক্ষেত্রে, ওনার সুবিশাল অভিজ্ঞতা আমরা পেয়েছিলাম। নবী তরফদার আমাদের, ওনারও অভিজ্ঞতা আমাদের খুব কাজে লেগেছে। আমরা স্টার্ট করছি নৈটিয়ার দেহরাদুন থেকে সকাল অ্যারাউন্ড 9টা থেকে 9:30 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম। এটা রাস্তার মাঝে একটা এক জায়গায় দাঁড়াতে হয়েছিল। নৈটিয়ারের খানিকটা আগে বাসের একটা টায়ার পাঞ্চার হয়েছিল। যাই হোক, পিছনে ভ্যালি, সুন্দর ভ্যালি। আমরা এসে পৌঁছলাম নৈটিয়ারে পৌঁছে একটু আমরা জলখাবার খেলাম। যেখানে বসেছিলাম সেখানে অনেকগুলো বাচ্চা এসে আমাদের নবিদাকে ঘিরে ধরলো। নবিদাকে ঘিরে ধরাতে আমরা একটা ছবিও পেলাম। বাচ্চাদের কেনা ভালোবাসে, বাচ্চাদের মুখ দেখলে আমরা যে কেউ আনন্দে ভরে ওঠে, বিশেষ করে পাহাড়ি বাচ্চাদের তো আরো। এই আমরা এসে পৌঁছলাম নৈটিয়ার থেকে আরেকটা ছোট্ট গাড়ি বদল করে। আমরা প্রায় সন্ধ্যা হয়ে হয়ে আসছে, আমরা এসে পৌঁছালাম ধলা। 1580 মিটার উচ্চতা, উত্তরাখণ্ডের একদম উত্তর পশ্চিমের একটা খুব ছোট্ট একটি গ্রাম ধলা। এই দেখুন নিচে বয়ে চলেছে উদ্যম গতিতে রুপিন নদী। আমরা এই ধলাতে এসে এই রুপিনকে দেখলাম। এই সাঁকোটা পেরিয়ে আমরা ওই পারে একটা ছোট্ট বাড়ি আমাদের এই নেগি ভাই অ্যারেঞ্জ করে রেখেছিল, একটা বাড়িতেই আমরা ওই সন্ধ্যাবেলার জন্য আশ্রয় নিলাম। সেই বাড়িতে সন্ধ্যাবেলা আমাদের মিটিং চলছে, বা আমরা একটু পরের দিন ট্রেক স্টার্ট হবে। কারোর শারীরিক পরিস্থিতি, কারোর কোনো সুবিধা অসুবিধা, এবং আমরা আরেকবার ঝালিয়ে নিলাম আমরা কে কোথায় কি পজিশনে আছি, কি করতে হবে কি করতে হবে না। নেগির সঙ্গে আমাদের গাইড, ওনার সঙ্গে আলাপ আলোচনা একটু সেরে নিলাম। সেরে টেরে নিয়ে রাতের খাবার খেয়ে আমরা পরের দিনে ট্রেক স্টার্ট হবে, আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেলাম। আমরা একবার আপনাদের সবাইকে একবার রুপিনের টোটাল মানচিত্র যেটা বলে, সেই মানচিত্রটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক মানচিত্র আমরা এইখানে, আমার যে কারসারটা এই মুহূর্তে আছে এটা হচ্ছে ধলা। আশা করি আপনারা আমার কারসারটা দেখতে পাচ্ছেন। এই ধলা, এখান থেকে
স্টার্ট করে ফার্স্ট দিন আমরা যাব ওই সেওয়া 1900 মিটার। সেওয়া থেকে এই ট্রেক করে আমরা চলে যাব এরকম জায়গাতে জাখা। থার্ড ডে জাখাতে পৌঁছে যাব। ফার্স্ট ডে এটা ধলা, সেকেন্ড নাইট এই সেওয়া, থার্ড নাইট এই জাখা। জাখা থেকে কিন্তু আমরা চলে যাব এই লাল বিন্দু দেখছেন এখান দিয়ে কিন্তু চলে যাব এই ধানদেরাস থাচ। এইখানে ধানদেরাস থাচ, তার মাঝখানে যদিও এখানে একটা বুড়াসকান্ডি বলে একটা ছোট্ট একটা আমাদের ক্যাম্পিং করতে হয়েছে। ফোর্স ক্যাম্পিং আমাদের স্টে করতে হয়েছিল ডিউ টু ব্যাড ওয়েদার। ধানদেরাস থাচ থেকে এই হচ্ছে আপার ওয়াটারফলে, এখানে একটা আপার ওয়াটারফলে এখানে একটা টেন্ট করে এই হচ্ছে রুপিন পাসের জন্য রুপিন পাসের জন্য পুশ করে এখানে চলে যেতে হবে সরাসরি। অভিজিৎ দা, আপনার স্ট্রিমিংটা শেয়ার স্ক্রিনটা সরে গেছে, ওটাকে নিয়ে আসুন। একটু যান্ত্রিক ব্রডব্যান্ডের একটু সমস্যা হচ্ছে। একটুখানি ব্রডব্যান্ডের সমস্যা। আপনি বলে যান ওটা। আমি একটু দেখে নিচ্ছি, একটু ব্রডব্যান্ডের আপনি সমস্যা আছে। আপনি মোবাইল ডেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। মোবাইল ডেটা দিয়ে এটা খুব একটা হয় না, এটা দিয়ে সম্ভব। আমি একটু করে নিচ্ছি। করেন। আমার কি ভয়েস শুনতে পাচ্ছেন? একদম শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি একটুখানি ব্রডব্যান্ডের একটুখানি আমি কানেক্ট করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমরা বলি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন 50 বছরে পদার্পণ করেছে। আমরা 24টা বিভিন্ন ভারতবর্ষের হিমালয়, বিভিন্ন হিমাচলে বলুন, উত্তরাখণ্ড বলুন, 24টা এক্সপিডিশন করেছে এবং অনেক প্রায় ততটাই হাই অল্টিটিউড ট্রেক, সামার ট্রেক এইসব করা হয় প্রত্যেক বছরই। তো হাই অল্টিটিউড ট্রেকের মধ্যে এই রুপিন পাস পড়ে এবং সেই রকমই আমরা প্রত্যেক বছর এরকম একটা এক্সপিডিশন, একটা হাই অল্টিটিউড আমরা সংগঠিত করার চেষ্টা করি। অর্থনৈতিকভাবে হয়তো অনেক আমাদের বাধা বিঘ্ন আসে, কিন্তু এখন তো বর্তমানে লজিস্টিক বলুন, পোর্টার বলুন, এরকম অনেক সমস্যা এখন এসে যাচ্ছে, যেগুলো অতীতে এতটা ছিল না। খুব আশার কথা যে তরুণ পর্বতারী, তরুণ যারা প্রজন্ম আছে তারা খুব এই ব্যাপারটাতে এনকারেজ করছে। এটাও কিন্তু একটা ভালো দিক, আমরা আশা করিনি। বিশেষ করে যেখানে তরুণরা এত বিভিন্ন তাদের এন্টারটেনমেন্ট আজকে এসে গেছে, তবুও তার মধ্যে তারা পর্বতারোহণের এই দিকটাকে বেছে নিচ্ছে, এটা খুব ভালো দিক। আমরা আশা করব আগামী দিনেও যাতে যাতে আমরা এরকম তরুণী যারা পর্বতারোহণে আসবে আমরা তাদেরকে পাবো। আমাদের খুব ইচ্ছা এবং আশা রাখে যাতে ভবিষ্যতে ছন্দা গায়ন যাতে এরকম ভাবেই আমাদের মধ্যে আবার ফিরে আসে। তরুণ এবং তরুণী যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা ভবিষ্যতে ছন্দা গায়নকে আমরা ফিরে পাই, আমাদের সেটা স্থির বিশ্বাস এবং আশা। একটু অপেক্ষা করুন, দুঃখিত। অভিজিৎ, যখন আপনার ওই কানেকশন গুলো কানেক্ট হচ্ছে, তাহলে আপনি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলো কিছু হয়েছিল সেই এক্সপেরিয়েন্সটা ততক্ষণ শেয়ার করতে পারেন। হ্যাঁ, এবার কানেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন, অ্যাকচুয়ালি এই ট্রেকিং এর জন্য আমি যাওয়ার জন্য হ্যাঁ ওটা শেয়ার করুন। এই ট্রেকিং এ আপনি আমাকেও বলেছিলেন যাওয়ার জন্য, বাট সেই সময় সেই দিনই যেদিন আপনারা যাচ্ছিলেন সেদিন আমার একটা গ্র্যান্ড হোটেলে একটা ব্লগিং ছিল, সেমিনার ছিল, ব্লগিং
নিয়ে একটা মিটিং ছিল, যার জন্য আমি ওটা যেতে পারিনি। হ্যাঁ দেখুন তো এসে গেছে। এসে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি ম্যাপটা দেখতে পারলাম যে রুপিন পাস থেকে এখান থেকে নেমে সরাসরি আমরা এরকম জায়গায় রন্টিঘাটে নেমে যাব। রন্টিঘাট থেকে সরাসরি সাংলা রোডহেড। সাংলা শহরে আমরা অনেকেই এখান থেকে গেছেন যারা ছিটকুল, বিশেষ করে কিন্নরে যান, সিমলা থেকে কল্পা, সাংলা, ছিটকুল, এই হচ্ছে সেই সাংলা। সাংলা একটা ছোটখাটো শহর, বেশ সুন্দর জনপদ। যাক, আমরা শুরু করছি। পরের দিন আমরা সবাই রেডি আছি, পুরো টিম ইনক্লুডিং আমাদের গাইড এবং তার ভাই দীপকও এখানে রেডি আছে। দীপক এবং ওর 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 ভাই, ওরও গ্রামের আরেকটি ছেলে এসছে, ওরাও রেডি হয়ে গেছে। আমরা স্টার্ট করছি। তো স্টার্ট ফর রুপিন পাস ট্রেক। শুরুতেই গ্র্যাজুয়ালি আমরা আপ হতে শুরু করছে। একদম আমাদের এখান থেকে দেখুন, আমরা অনেক নিচে কিন্তু নদী চলে গেছে। এরকম গ্র্যাজুয়ালি একদম বাদিকে রকি মাউন্টেন উঠে যাচ্ছে এবং এরকম কিন্তু বড় বড় বোল্ডার শুরু হচ্ছে। আমাদের দেখুন সদস্যরা আগে আগে দেখা যাচ্ছে উঠে আসছে। এই হচ্ছে ক্যাম্প। আবার মনে হচ্ছে কানেকশনটা কেটে যায়। Again disturb. একটু বন্ধ করে। একটু বন্ধ। আর তোমাকে না একদম এই দেখো, দেখাই যাচ্ছে না। এই তো এইটুকু। পুরো হেজি তোমার কিচ্ছু বোঝা যাচ্ছে না। নদী বারবার তুমি এইটাকে খুলে নিতে পারতে বলে, এটা করে দেবো। এইটাকে বোধহয় খুলে নিতে পারতে। এই আসলে পরে তাও ঠিক। একটুখানি একটুখানি সমস্যা আছে নেটওয়ার্কের। আমি চেষ্টা করছি। এটা হয়, এরকম নিয়ে কোনো একটা ব্যাপারটা নেই। তো তখন আপনি এটা করুন। আপনি আপনার মোবাইল ডেটা দিয়েও চালু করতে আমি পারেন। তোমার এই কথাগুলো তো শুনছি, এটা তো অনেক পরে এখানে আসছে কথা, ওই জন্য আমি বেরিয়ে গেলাম। মোবাইল ডেটা দিয়ে চালু করে দেবো না? ব্রডব্যান্ড দিয়ে ঠিকঠাক থাকে। আপনি মোবাইল ডেটাটা অন করে ওর মধ্যে থেকে হটস্পট দিয়ে করে ওটা চালিয়ে নিতে পারেন। আপনার কি কানেকশনটা বারবার কেটে যাচ্ছে না কি হয়েছে? হ্যাঁ, ব্রডব্যান্ডটা কেটে যাচ্ছে মাঝে মাঝে। তা আপনি ওই মোবাইল ডেটা দিয়ে করুন, বরঞ্চ আপনার ওটা এই 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 কানেকশনটা স্টেবল। এই ফোনের মোবাইল ডেটা দিয়ে আসবো? এই ফোনের মোবাইল ডেটা দিয়ে আসা যাবে? হ্যাঁ, যে কোনো ডেটা দিয়ে আসা যাবে। আপনাকে আমি আগের হ্যাঁ, দিনটা তো সেবার। বুঝিয়েছিলাম না পুস্তক বিক্রেতা কিভাবে কানেক্ট করে ওটাকে। হটস্পটটা অন করে ওটা দিয়ে কানেক্ট এটা, করুন, হয়ে যাবে। হ্যাঁ। মোবাইল ডেটাটা অন করো।
যারা অডিয়েন্স তাদেরকে আমি বলবো একটু বিয়ার করুন, একটু ব্রডব্যান্ড কানেকশনটা আনস্টেবল। মধুমিতা, আমি তোমার কমেন্টটা পড়েছি, বাট এটা আনএক্সপেক্টেড ছিল, আমি জানতাম না। যাই হোক, তো অভিজিৎ তুমি ওটা দিয়ে আমার মনে ওই মোবাইল ডেটা দিয়ে এটা করলে তোমার এটা হয়ে যাবে। যাই হোক, তাহলে অভিজিৎ দাকে আমি চেষ্টা করছি আবার নিয়ে আসার জন্যে, এরকম হতে থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম কি আজকে ডক্টরস ডে, এই হ্যাঁ মনে হচ্ছে অভিজিৎ দা চলে এসেছে। এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা করুন। এবার ঠিক আছে? দেখুন তো। চলে এসেছে, ঠিক আছে, রেডি। হ্যাঁ, যাই হোক, একটু বিঘ্ন ঘটায় দুঃখিত। আমরা এগিয়ে চলেছি। এই দেখুন নিচে রুপিন ফ্ল্যাট বেডের মতন হয়ে বয়ে চলেছে। আমরা এই বাদিকের রাস্তা দিয়ে আমরা কিন্তু ধীরে 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 আমরা বাদিকের রাস্তা দিয়ে কিন্তু এরকম ভাবে আমরা কিন্তু এই বাদিকের টার্ন দিয়ে এই বাদিক দিয়ে আমরা ঢুকে যাব। আমাদের এখান থেকে আমরা কিছু ওই পনি নিয়েছিলাম, এখান থেকে মাল বয়ে নেওয়ার জন্য, এখান থেকে জাখা অব্দি বয়ে নেওয়ার জন্য। এখান থেকে এই টোটাল পনিতে আমাদের কিন্তু মাল নিয়ে যাচ্ছিল। এই পিছন থেকে দেখুন আমাদের সদস্যরা উঠে আসছে। এইবারে কিন্তু হঠাৎ কিন্তু আমাদের দেখতে হলো কিন্তু উপরে খানিকটা আড়াআড়ি ভাবে বলতে পারেন রক ক্লাইম্বিং এর টেকনিক ইউজ করে খুব সন্তর্পণে কিন্তু এই জায়গাটাকে আমাদের অনেকটা ভার্টিক্যালি উঠে আসতে হলো। আমি এই যাচ্ছি এবং আমার পিছনে কিন্তু নবিদা আমাকে ফলো করছে, এবং আমার কোনো স্টেপ গন্ডগোল হচ্ছে কিনা সেটা কিন্তু নবিদা খুব আমাকে সাহস যোগাচ্ছেন এবং আমাকে বলেও দিচ্ছেন কোন কোন ভাবে কোথায় কোথায় স্টেপ রাখতে হবে। এই জায়গাটা কিন্তু একটুখানি খুব ডেঞ্জার মতন ছিল, একদম নিচে কিন্তু সরাসরি খাদ নেমে যাচ্ছে। এরকম জায়গা দিয়ে আমাদের এগোতে হয়েছিল। এগিয়ে এই পাহাড়টা ঠিক বাদিক দিয়ে এরকম জায়গা থেকে আমরা এসে এরকম জায়গাতে গিয়ে এই বাদিকে টার্ন নেব। এগুলো নাম না জানা রাস্তার ধারে নাম না জানা কিছু ফুল ছিল, আমাদের কোনো সদস্য হয়তো তুলেছিল, তুলে আমাকে দিয়েছিল ছবি। দেবাশিস দাও হতে পারে, বা এই সমগ্র ছবির অনেক অনেক ছবি কিন্তু আমি দেবাশিস আচার্যের সহযোগিতাতে আমি পেয়েছিলাম। বোল্ডার এরকমই ছিল যে আমাদের কিন্তু এক্স্যাক্টলি রক ক্লাইম্বিং টেকনিক কিন্তু আমাদের ইউজ করতে হয়েছিল। এবং দেখুন সেই একইভাবে নবিদা কিন্তু আমাদের প্রত্যেকটা সদস্য এবং সদস্যকে কিন্তু এই রক ক্লাইম্বিং এর জায়গাগুলো যেগুলো খুব একটু ডেঞ্জার মতন ছিল, 3 পয়েন্ট ক্লাইম্বিং করে কিন্তু আমাদের উঠে আসতে হচ্ছিল। এবং দেখুন কিরকম কিরকম বড় বড় বোল্ডার ছিল, অনেক জায়গায় বোল্ডার গুলো লুজও ছিল। এরকম ভাবে কিন্তু আমাদের উঠে আসতে হচ্ছিল উইথ ফুল লোড। আমাদের সবার কাঁধেই কিন্তু প্রায় 20-22 কেজি মতন করে লোড থাকে। যারা আপনারা জানেন ট্রেকিং এ গেলে, বিশেষ করে হাই অল্টিটিউড ট্রেকিং এ গেলে কিন্তু সমস্ত রকম আপনার ব্যবহার্য ব্যক্তিগত জিনিস, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে আপনার মেডিসিনস এবং আপনার ক্লোদিং, পার্সোনাল ক্লোদিং, উলেন ক্লোদিং, কিছু আপনার ড্রাই ফ্রুট, এগুলো সমস্ত কিন্তু আপনার নিজের কাছেই রাখতে হয়। জল তো রাখতেই হয়। প্রসেনজিৎ রায়, আমরা যাকে ক্যাম্বেল বলে খুব ভালো করে যা দেখুন ক্যাম্বেলও কিন্তু সেই 3-4 হাত পায়ে 3 হাত পায়ে অবশ্যই 3 পয়েন্ট ক্লাইম্বিং ইউজ করে কিন্তু প্রসেনজিৎ উঠে আসছে। আমরা কিন্তু এরকম করে করে কিন্তু অনেকটাই প্রায় 300 মিটারের কাছাকাছি কিন্তু উপরে উঠে আসলাম। 1580 মিটার ছিল ধওলা। আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য সেওয়া প্রায় 300 মিটার কিন্তু আপ করছি, প্রায় 1000 ফুট আপ করছি। এখান থেকে ধওলা থেকে সেওয়ার দূরত্ব কিন্তু প্রায় 10 কিলোমিটার। প্রথম দিন আমাদের ফার্স্ট দিন ট্রেক 10 কিলোমিটার সেওয়া। খুব দেখুন আপনারা এখানে দেখলেই দেখবেন নিচে কিন্তু কতটা খাড়া নেমে যাচ্ছে, এবং এখানে প্রায় জায়গা নেই বললেই চলে। এত ছোট্ট জায়গার মধ্যে বাঁ দিকেই আমাদের, এটা সম্ভবত আমি যতটুকু মনে হচ্ছে প্রসেনজিৎ বাদিকের ওই গাছপালাগুলোকে অবলম্বন ধরে, বেশি গাছপালা ধরা যায় না, কারণ আমরা বারবার রক ক্লাইম্বিং এ শিখেছি যে গাছ বা গুল্ম এগুলোকে ধরা যায় না। তবুও যেভাবে হোক আমরা এই খুব সন্তর্পণে এই জায়গাটাকে ক্রস করেছিলাম। এই জায়গাটা কিন্তু একটা ট্র্যাভার্স ছিল, ইট ওয়াজ এ লং ট্র্যাভার্স। অনেকটা এরকম ঘুরে এই পাহাড়টাকে কিন্তু আমাদের ট্র্যাভার্স করতে হয়েছিল।
আমরা এসে পৌঁছলাম সেওয়া। সেওয়া একটা ছোট্ট গ্রাম। এই দেখুন, এটা একটা স্কুল বাড়ি, প্রাইমারি একটা ছোট্ট স্কুল ছিল, সেই স্কুল বাড়ির সামনে একটা ছোট্ট গ্রাউন্ড, ক্যাম্পিং গ্রাউন্ড। প্রায় পড়ন্ত বিকেল আমরা এসে পৌঁছলাম। ওই গ্রামের সমস্ত বাচ্চারা তো খুব আনন্দ আমাদের দেখে, ওরা আমাদের চারিদিকে এসে আমাদেরকে ঘিরে ধরে, ওদের উৎসাহের শেষ নেই। আমরা অবশ্যই বাইরের লোক বলে ওরাও ভাবছে রুপিন পাসের একমাত্র রুপিন পাসের লোকজনই এই রাস্তা দিয়ে আসে। ওরাও খুব আনন্দ, আমরাও খুব আনন্দ। আমাদের সদস্যরা কিন্তু টেন্ট পিচিং করতেই ব্যস্ত। আমাদের ওয়েদারও কিন্তু একটু পরে খারাপ হয়ে আসছিল। পরের দিন সকাল, যদিও সেদিন রাত্রে আমাদের প্রচন্ড বৃষ্টি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, পিকচার প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এবং আমাদের কিন্তু পরের দিন আমরা ভোরবেলায় সকালবেলায় ওয়েদার ক্লিয়ার হয়ে গেছিল। আমার পরের দিন সকালবেলা প্রচন্ড সুন্দর ক্লিয়ার পিকচার। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট তৈরি করে আমরা কিন্তু রেডি হচ্ছি টেন্ট টেন্ট এবং অন্যান্য জিনিস কিন্তু রিপ্যাক করে। সীমাদি ওখানে একটা ছোট্ট বাদরের বাচ্চাকে খুব আনন্দ করে ওকে নিয়ে আমরা, সীমাদি এবং নবিদা দুজনে ছবি, এবং পাশে প্রসেনজিৎ চক্রবর্তী। আমি এবং ডেপুটি ট্রেক লিডার দেবাশিস আচার্যার একটা ওখানে একটা ছবি আমরা তুললাম। আমরা শুরু করছি সেকেন্ড দিন সেওয়া থেকে। 16ই সেপ্টেম্বর 2015 পুরো টিম দাঁড়িয়ে আছে। দেখুন, সেওয়ার স্কুলের সামনে মাঠ, আগের দিন বৃষ্টি হয়েছে, এই যে সামনে জল পড়ে আছে। আমরা খুব সানি ডেজ শুরু করছি নেক্সট সেকেন্ড ডে ট্রেক। আমাদের এবারে গন্তব্য জাখা, 2680 মিটার। প্রায় আমাদের এখান থেকে 700 মিটার কিন্তু হাইট গেইন করতে হবে। প্রায় দূরত্ব কিন্তু এখান থেকে সেওয়া থেকে প্রায় কিন্তু এখানে 13-14 কিলোমিটার প্রায় কিন্তু জাখা। এটা লম্বা একটা রাস্তা। আমরা ঠিক বেরোনোর পরেই কিন্তু এখানে একটা এরকম হিমাচলের এই মন্দিরগুলো দেখবেন। আমরা এটা ঠিক হিমাচল নয়, এখানে এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচলের প্রায় সীমানাবর্তী একটি গ্রাম সেওয়া। এখানে অনেকটাই হিমাচলের শৈলী মন্দিরের উপরে এসে পড়েছে। এই মন্দিরটা কিন্তু লক অ্যান্ড কি। আমরা লোকাল গ্রামবাসীদের জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল এখানকার দেবদেবীদের অনেক সোনা গয়না ছিল, সেগুলো কোনোভাবে এগুলো চুরি হয়ে যাওয়ার পরে স্থানীয় গ্রামবাসীরা এবং প্রশাসন এই মন্দিরটাকে তালা লাগিয়ে দিয়েছে। মন্দিরের কারুকার্য দেখে আমরা সত্যি বিস্মিত হয়ে যাই। মন্দিরের একটি ছবিও নিলাম। ভক্তবৃন্দ যারা বিশ্বাস করেন এরকম ভাবে কিন্তু পয়সা মন্দিরের গায়ে আটকে রেখেছেন, এবং সেটাও আমরা ছবিতে কিন্তু বন্দি করে নিলাম। এই রামদানার ক্ষেত, সুন্দর রামদানার ক্ষেত। আমরা রামদানার ক্ষেতকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি। রুপিন আমাদের এখান থেকে কিন্তু রুপিন অনেক নিচে চলে গেছে, আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি। গ্রামবাসী জানি না বয়স কত, দেখুন বয়সের মুখের ভাঁজে কিন্তু বয়স ফুটে উঠেছে। ওনার সঠিক বয়স বলতে পারবো না কত। সরল নিপাট এক মহিলা গ্রামবাসী, পশ্চিম উত্তরাখণ্ডের পশ্চিমের একটি ছোট্ট গ্রাম সেওয়া। এই দেখুন, আমরা আবার রুপিনকে দেখতে পেলাম, অনেক নিচ দিয়ে বইছে। আমরা উপর থেকে দেখতে পেলাম রুপিনকে। আমরা প্রায় এবার আবার রুপিনের আমরা ফ্ল্যাট বেডের কাছে নেমে আসবো। অনেকটা ডিসেন্ড করে আমাদের আবার কিন্তু উঠতে হবে, হাইট গেইন করতে হবে অনেকটাই। আমরা দেখুন প্রায় রুপিনের বেডের কাছে চলে এসেছি। আমরা এখানে এসে আমাদের কিছু সদস্য মন্টাসির, ওরা কিছু ছবির জন্য একদম রুপিনের বেডের কাছে এসে কিছু ভালো ছবি পাওয়ার জন্য ওত পেতে আছে। কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। এখানে ওই দুপুরের খাবারের জন্য সবাই আমরা এখানে জড়ো হয়েছি। একটু দুপুরের খাবার টাবার খেয়ে নিলাম, শুকনো খাবার অবশ্য। সবাইকে দেখা যাচ্ছে একটু খানিকটা জিরিয়ে, রাস্তার পাশে একটু জিরিয়ে আমরা আবার রওনা হব জাখার উদ্দেশ্যে। রুপিনের পাশ দিয়ে হেঁটে আমরা কিন্তু রুপিনের পাশ দিয়ে এবার সোজা উঠে যাব বাদিক দিয়ে। এই সাঁকোটা হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচলের কিন্তু বলতে পারেন সীমানা। এই সাঁকোটা দিয়ে কিন্তু নির্ধারিত করা হয়।
এই সাঁকোটার আগে ছিল উত্তরাখণ্ড, সাঁকোটা পেরিয়ে গেলে কিন্তু আপনি হিমাচলের মধ্যে, হিমাচল প্রদেশের মধ্যে ঢুকে যাবেন। এই সাঁকোটাই কিন্তু আমাদের গাইড যিনি ছিলেন উনি বললেন এই সাঁকোটাই হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের সীমানা। এখন আমরা ঢুকে যাব হিমাচল প্রদেশ। এতক্ষণ আমরা ছিলাম উত্তরাখণ্ডের মধ্যে, আমরা এখন ঢুকে যাব কিন্তু হিমাচল প্রদেশের মধ্যে। এই ডান দিকে দেখুন উচ্ছল উচ্ছল গতিতে কিন্তু রুপিন বয়ে চলেছে আমাদের ডান দিকে, এবং আমাদের সামনে কিন্তু জাখার রাস্তা। আর মোটামুটি রাস্তা এখানে প্রায় নদীর সঙ্গে সঙ্গেই চলছে, কিছুটা গিয়ে আমাদের কিন্তু তীব্র চড়াই আছে। রাস্তা এখান থেকে অনেকেই হয়তো খানিকটা বুঝতে পারছেন, এইরকম ভাবে রাস্তা গিয়ে গিয়ে কিন্তু আমরা এরকম ভাবে উঠে যাব। এই দূরে আমরা প্রথম কিন্তু বলতে পারেন ধওলাধর গিরি শ্রেণী কিন্তু তুষার তুষার শৃঙ্গ বলতে পারেন আমরা এখানে প্রথম দেখতে পেলাম। এখান থেকে আমাদের সমস্ত সদস্যরা এখান থেকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা ওই রকম জায়গা থেকে একটা দূরের দৃশ্য। এখানে একটা নদীর উপরে রুপিনের উপর দিয়ে একটা সাঁকো দেখা যাচ্ছে। এই সাঁকো করে এই উপরে এই গ্রামে যাওয়ার রাস্তা। এখানে একটা সাঁকো তৈরি হয়েছে আমাদের এরকম ভাবে, কিন্তু এই নিচে যাওয়ার রাস্তা এইটা, আমাদের রাস্তা কিন্তু এরকম ভাবে উঠে এরকম ভাবে চলে যাবে। বর্ষা যেহেতু মাঝে মাঝেই হচ্ছে, সেই জন্য রাস্তার পাশে এরকম কিন্তু অজস্র ওয়াটারফলস কিন্তু আমাদের নেমে আসছে, আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছে। আমরা খানিকক্ষণের জন্য হলো এই ওয়াটারফলস এর এই জলপ্রপাত, ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত আমাদের কিন্তু শরীর মন দুটোকেই কিন্তু ভিজিয়ে দিচ্ছে। আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। এটাই কিন্তু রুপিন পাস ট্রেক রুটের কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক। আপনি যত এগোবেন প্রকৃতি আপনার কাছে কিন্তু ততই আপনাকে প্রকৃতি তার রূপ অবয়ব সব আপনাকে উন্মোচন করতে থাকবে। প্রকৃতি এখানে সত্যি বিরাজমান। এই সবাই সবার হাতে ডিজিটাল ক্যামেরা। এই প্রসেনজিৎ অনেক সময় নিয়ে নিচ্ছে বলে নবিদা একটু ওকে বললো, তুই যদি এত সময় নিয়ে নিস তাহলে তো আমরা অনেক স্লো হয়ে যাব, তুই একটু ছবিটা একটু তাড়াতাড়ি তোল। এটা প্রসেনজিৎকে নবিদা বলছিল। এই আবার দেখা যাচ্ছে সেই সাঁকোটা আমরা দূর থেকে দেখছি, নিচে বয়ে চলেছে অবিশ্রান্ত গতিতে, নিচে বয়ে চলেছে রুপিন নদী। সেই দেখুন আবার সেই জলপ্রপাত, ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত রাস্তার ধারে, এবং এগুলো সবই কিন্তু কালো ব্ল্যাক গ্রানাইটের পাথর। সরকারের তরফ থেকে ডেভেলপমেন্টের জন্য এখানে কিন্তু এই সব রাস্তা ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারলাম। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি। এখানে কিন্তু পুরোপুরি কিন্তু রাস্তা তৈরি করার সরকারি যেসব প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রচেষ্টাতে গ্রামবাসীদের উন্নতি বলুন, আধুনিকীকরণের জন্য এইসব কিন্তু রাস্তা ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। একটা ছোট্ট পাথর আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। দেখুন পাথরটার মধ্যে কত রকমের রং, প্রায় তিনটে রঙের সমাহার এই পাথরটা। নবিদা খুঁজে পেয়েছিল এই পাথরটা, সেই পাথরটার ছবিও কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে ফেললাম। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আজ ছোঁয়া যাই বলুন না কেন, তার বদান্যতা এখানে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা হচ্ছে গুসাঙ্গু থেকে জিস্কুনের রাস্তা তৈরি করার জন্য এখানে তৈরি হচ্ছে। টেন্ডার পাস হয়ে গেছে এবং তার জন্য যে টাকা, সেই টাকাও অ্যাপ্রুভ হয়েছে এবং তার ফলক এখানে লাগানো আছে। সেই রাস্তা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আমি সম্প্রতি খবর নিয়েছিলাম যে এই রাস্তা কিন্তু এখন প্রায় কমপ্লিট। আমরা কিন্তু ধীরে ধীরে এসে পৌঁছলাম এই জিস্কুন বলে গ্রাম। জিস্কুন গ্রামের উল্লেখ আপনারা হয়তো অনেক ভ্রমণে পাবেন। একটি খুব বর্ধিষ্ণু গ্রাম, আপনারা দেখলেই বুঝতে পারছেন। কাঠের বাড়ি, ডান দিক বাদিক কাঠের বাড়ি এরকম ভাবে আছে, এবং আমরা এই গ্রামে ঢুকেই বুঝে গেছিলাম যে এইখানকার গ্রামবাসীরা বা এই গ্রামের সামগ্রিক চেহারা কিন্তু যথেষ্ট বর্ধিষ্ণু। জিস্কুন যে গ্রামটা আমরা এখন পাস করছি, এই জিস্কুনে আমাদের আজকে এখানে স্টে নয়, ঠিক কথা। জিস্কুন থেকে অনেকটা উপরে জাখা বলে একটা ছোট্ট গ্রাম আছে, প্রায় ঝুলন্ত গ্রাম বললেও কম বলা হবে। প্রত্যেকটা বাড়ি ঝুলে আছে
প্রায় দেখে নিচ থেকে দেখে মনে হবে যেন পুরো গ্রামটাই পাথরের গায়ে ঝুলে আছে। সেই জাখা আমাদের আজকের রাত রাত কাটানোর গন্তব্য। এই জাখাতেই কিন্তু আমাদের গাইড শামশের সিং নেগির বাড়ি, এবং ওখানেই আমরা আজকে ওর বাড়িতে অতিথি হিসাবে থাকবো। সেরকমই প্ল্যান প্রোগ্রাম। আমরা জিসকুনে একটু চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। খুব সুন্দর একটা বাড়ি জিসকুনের। দেখুন এখানে ওই সেই ইন্ডিয়া হাইকস এর পোস্টারও পড়ে গেছে। ইন্ডিয়া হাইকস এই রুটে আসে। কর্পোরেট তারা তারা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে এইসব এই রাস্তাটাকে তারা ট্রেকারদের নিয়ে যায়, কিন্তু আমাদের তো সেরকম অত সুযোগ সুবিধা আমরা দিতে পারি না। আমাদের অর্থনৈতিক ভাবে আমরা চেষ্টা করি, যারা নভিস ট্রেকার্স আছে, যারা কলেজে পড়ছে বা সম্প্রতি চাকরিতে জয়েন করছে, এরকম ট্রেকারদের ভবিষ্যতে পর্বতারোহীতে উৎসাহিত দেওয়ার জন্য আমরা এইসব ট্রেক গুলোতে খুব কম খরচের মধ্যে চেষ্টা করি যাতে খুব নিজেরা খুব পরিশ্রম করে লজিস্টিক বলুন, ইকুইপমেন্ট, এগুলো সব নিজেরাই প্যাকিং করি। কিন্তু এইসব ইন্ডিয়া হাইকস এর মতন প্রতিষ্ঠান, এরা ট্রেকিং এর রূপরেখাটাই অনেকটাই বদলে দিয়েছে। অনেক টাকা এর পরিবর্তে এরা এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যে অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী তারা হয়তো এদের সঙ্গে যায়। এখান থেকে অনেকটা উঁকি মেরে নিচে দেখলাম লুপিন নদী বয়ে চলেছে, যদিও এখান থেকে কিন্তু অনেকটাই নিচে। আমরা কিন্তু উঠে এসেছি প্রায় 2500 মিটারের কাছাকাছি এই জিসকুন গ্রাম। আমরা আগে ছিলাম 1900 মিটার সেওয়া। আমরা কিন্তু প্রায় 600 মিটারের কাছাকাছি আমরা কিন্তু হাইট গেইন করে ফেলেছি। এই রাস্তায় স্কুলের দুটি মেয়ে, ওদেরকে আমরা ক্যামেরা বন্দি করলাম। রাজীব দা, নবিদা, আমি এবং ওই দুটি মেয়ের সঙ্গে আমরা একটু ছোট্ট ছবি নিয়ে নিলাম। ওরা ওই জিসকুনে পড়াশোনা করতে এসেছিল, স্কুলে ওরা ওই জাখাতেই থাকে, জাখাতে যাবে। আমাদের সঙ্গে রাস্তায় দেখা, আমরা ক্যামেরা বন্দি করলাম। পাহাড়ে এসছি, ট্রেক করতে এসছি। এখানকার মানুষজন কেমন, তাদের জীবনযাত্রা কঠিন, যদিও খুবই কঠিন জীবনযাত্রা, সবটা বললে কষ্টই লাগবে। খুব কঠিন জীবনযাত্রা, এবং তাদের জীবনযাত্রা দেখে তারা তাদের খাদ্যাভ্যাস, পোশাক আশাক, ভাষা, শিক্ষা, এগুলো সমস্ত যতটুকু আমরা পারি আমরা এটাই জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এটাও কিন্তু আমাদের প্রকৃতির সঙ্গে, এটাও আমাদের মূল উদ্দেশ্য থাকে। এই যে যেটা বলছিলাম আপনাদের, এই জিসকুন থেকে এই জাখা গ্রামটাকে এরকম ভাবে দেখা যায়। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে আপনার দেখুন ঝুলন্ত, এবং কোন রকম ভাবে পাথরের খাঁজে আটকে আছে। আমরা তো অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? প্রত্যেকটা বাড়ি এরকম ভাবে পাথরের খাঁজে কিরকম ভাবে আটকে থাকে। আর এই দূরে দেখা যাচ্ছে এই গিরিশ্রেণী, এরকম ভাবে এরও ক্রস করে আমাদের যেতে হবে। এই দূরে কিন্তু এই গিরিশ্রেণী দেখা যাচ্ছে। জাখা ওই যে গ্রামে যাওয়ার রাস্তাও খুব দেখুন, খুব অপরিসর রাস্তা, একেবারে কোথাও 2 ফুট, কোথাও 1 ফুট। ডান দিকে কিন্তু খাড়া খাদ নিচে নেমে গেছে, বাদিকে কিন্তু খাড়া ওয়াল। খুব সন্তর্পণে যেতে হচ্ছে আমাদের। জাখায় আমরা পৌঁছাবো আর হয়তো ঘন্টা 2 সময় লাগবে এখান থেকে কিন্তু খাড়া প্রায় 60 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি উঠে যাচ্ছে জাখার রাস্তা। স্কুল বলতে পারেন সব কিন্তু ওই জিসকুন নিচে। গ্রামবাসীদের রোজ কিন্তু এই 4 কিলোমিটার, জাখা থেকে জিসকুন কিন্তু প্রায় 3 কিলোমিটার রাস্তা। রোজ কিন্তু গ্রামবাসীরা উপর থেকে আসে, নিচের থেকে স্কুল করে এই স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা কিন্তু তাদের রাস্তা কিন্তু এই, কোনো পুলকার নেই, কোনো বাস নেই। ভাবুন আমরা কত আনন্দে, কত আরামে আমরা আছি। আপেলের রাজত্ব শুরু হচ্ছে। আমরা সকলেই হিমাচলের আপেল সম্বন্ধে আমরা খুব জানি। হিমাচল প্রদেশ, এটা হিমাচলের আপেল প্রচন্ড সুস্বাদু। আমরা যে গ্রামে ঢুকেছি এটা জাখা নেগির বাড়ি, শামশের সিং নেগি ওনার বাড়ির চারিদিকেই এরকম আপেল গাছে আপেল হয়ে আছে। সেপ্টেম্বর মাস, মার্চ সেপ্টেম্বর, আমরা 17ই সেপ্টেম্বর এখানে বিকেলে এসে পৌঁছেছি। মার্চ সেপ্টেম্বর আর কিছুদিন পরেই এইসব আপেল প্যাক হয়ে বাজারের উদ্দেশ্যে আসবে। প্রায় কিন্তু ম্যাচিওর বা পেকে গেছে এইসব আপেল। প্রত্যেকটা গাছেই কিন্তু হয়ে যাচ্ছে। ওনার বাড়িতে প্রায় 7-8খানা এরকম গাছ ছিল, এবং এখান থেকে কিন্তু আমরা লাস্ট কিন্তু
বলতে পারেন কথা বলতে পারলাম, এখান থেকে লাস্ট দূরাভাষে মোবাইলে কিন্তু কথা বলা যায়, এরপরে কোথাও কিন্তু আর কানেক্ট করা যাবে না মোবাইল। আমি আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক শ্রীমতী আরতিদিকে জানালাম, যে এরকম আরতিদেরকে জানালাম যে আমরা এখানে জাকায় পৌঁছে গেছি, আগামী হয়তো 5-6 দিন আর আমরা কানেক্ট করতে পারবো না। ওনাকে আমাদের লেটেস্ট পজিশনটা সম্বন্ধে জানালাম এবং অবহিত করলাম। আমরা জাকাতে ছিলাম, আগেও বললাম যে শামশের সিং নেগির বাড়িতে, এটা শামশের সিং নেগির বোন মধু এবং আমাদের মন্টাসির, ওরা সকালবেলায় মধু তো বুঝলাম না প্রচন্ড আপেল ভক্ত, এত বোধহয় টন আপেল ও একাই খেয়ে নিতে পারবে। ও আপেল দেখে তো আত্মহারা, আমরাও আত্মহারা, কিন্তু ওর মতন না। ও কোনটা খাবে আর কোনটা পকেটে ঢুকাবে, কোনটা স্যাকে রাখবে, ও কিছুই ঠিক করতে পারছে না, এত আপেল দেখে কনফিউজ হয়ে গেছে। যাই হোক, আমরা ওকে নিরস্ত করলাম কিছু আপেল দিয়ে। আমরা একটা সকালবেলায় বেরোনোর আগে ছবি তুললাম, আপেল এবং আমরা। শামশের সিং নেগির বোন হিমাচলি, ওর একটা ছবি আমরা বন্দি করলাম আপেলের সাথে, সত্যি আপেলের মতনই। ওর বাড়ির সামনে আমরা যাত্রার জন্য সকালবেলা রেডি হয়ে গেছি। এখান থেকে কিন্তু মেন চড়াই শুরু হবে, রুপিন পাসের মেন কিন্তু পুশ বলতে পারেন, এখান থেকে আরম্ভ হচ্ছে। খুব সুন্দর একটা গ্রাম, একটা ঝুলন্ত গ্রাম বলতে পারেন হিমাচল প্রদেশের। আমাদের সবাইকে প্রায় দেখা যাচ্ছে, আমরা সবাই তরতাজা রেডি, শারীরিকভাবে সবাই সুস্থ। 12 জন সদস্য, তার সঙ্গে গাইড, সাপোর্টিং স্টাফ, কিন্তু এই জাখা থেকেই আমাদের সমস্ত সাপোর্টিং স্টাফ এসে গেছিল। প্রায় আমরা 8 জন সাপোর্টিং স্টাফ জাখা থেকে নিয়েছিলাম, সবাই শামশের সিং নেগি পরিচিত বা ওনার আত্মীয় পরিজন। খুব হেল্পফুল এনারা ছিলেন। আমরা ভবিষ্যতে গত বছর আমরা রুপিন পাসে এই লামখাঙ্গা পাস গেছিলাম, লামখাঙ্গা পাসেও কিন্তু আমরা এই শামশের সিং নেগিকেই নিয়েছিলাম, এবং ওনার গ্রামের ওই 2 জন ওর ভাই ছিল, ওনার গ্রামের আরেকজন। ওনাদের ব্যবহার আমাদের এত মুগ্ধ করেছিল, আমরা কিন্তু ওনাদের সহযোগিতা আমরা লামখাঙ্গাতে পেয়েছিলাম। আমরা প্রসঙ্গত বলে রাখি, আমরা যেখানেই যাই চেষ্টা করি সেই অঞ্চলের এক্সপিডিশন বলুন, হাই অল্টিটিউড ট্রেকিং বলুন, আমরা চেষ্টা করি সেই অঞ্চলের যেসব গ্রাম, স্কুল আছে, সে প্রাথমিক হোক আর মাধ্যমিক হোক, আমরা চেষ্টা করি সেই সব স্কুলে কিছু এডুকেশনাল কিট, আমাদের সদস্য যারা আছেন, শুভানুদ্দায়ী যারা আছেন, তাদের আর্থিক সহযোগিতাতে আমরা কলকাতা থেকেই এরকম কিছু কিট তৈরি করে নিয়ে গেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল খাতা, কলম, বই, ইরেজার, স্কেল, পেন্সিল, ছবি আঁকার বই। রবিদা, আমাদের রবিশঙ্কর গুপ্তা, উনিও আমাদের কিছু হিন্দি বই দিয়েছিলেন। সেই সব বই আমরা কিন্তু কলকাতা থেকে টেনে নিয়ে গেছিলাম। এই স্কুলটিতে আমরা দেখুন, রাজকীয় প্রাথমিক পাঠশালা জাখা, এই ডান দিকে ছবির এই ডান দিকে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সেই স্কুল। সেই স্কুলে কিন্তু বাচ্চারা খুব আনন্দিত। দেখুন, ওয়েদার খুব ভালো, আমরা সবাই মিলে এই বাচ্চাদের দিলাম, প্রত্যেক বাচ্চাকে একটি করে কিট। আমরা নিজেরা যতটা না ধন্য এবং যতটা আনন্দ পেলাম, বাচ্চাদের আনন্দ দেখে আমাদের কিন্তু আগামী দিনের পথ চলাকে অনেক অনেক বেশি আমাদের স্পিরিট জোগালো, আমাদের অক্সিজেন জোগালো। বাচ্চাদের আনন্দ আমাদের আনন্দ। স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং অন্যান্য স্টাফ যারা ছিলেন, তাদের সঙ্গে আমরা একটা ছোট্ট ছবি তুললাম স্কুলের, ওই দেখুন কচি কাচাদের সঙ্গে। এটা একটা প্রাইমারি স্কুল। ওই আমাদের দেখুন, আমাদের ট্রেকের যে ব্যানারটা, এখানে দিয়ে আমরা ছবি তুললাম স্কুলের। ইনি ভদ্রলোক ছিলেন, উনি হেডমাস্টার। উনি খুব খুশি হলেন যে আমরা ওনাদের কথা স্মরণ করেছি এবং ওনাদেরকে কিছু আমরা করতে পেরেছি। যদিও আমাদের এই প্রচেষ্টা খুবই নগণ্য, তবুও ওনাদের কাছে এটা অনেকটাই উপযোগী। স্কুলের মধ্যে আরেকটা ছবি, প্রসেনজিৎ রায়, দেবাশিস আচারিয়া ও সব খুদে খাদাদের নিয়ে জড়িয়ে ধরে একটা অনবদ্য ছবি তুললো। এইসব ছবি প্রাইসলেস, অসম্ভব। এইসব ছবির মূল্য হয়তো ভবিষ্যতে কোনোদিনই হয়তো ওই রুটে আর যাবো না, কিন্তু এইসব ছবি আমাদের কিন্তু মনে ভীষণভাবে দাগ কাটে। শুরু করলাম আমাদের পরের গন্তব্য বুরাজকান্দির রাস্তা। এখান থেকে আমরা
সরাসরি নিচে নেমে যাব, অনেকটা হাইট গেইন করে আবার সরাসরি নিচে নেমে যাব একদম রুপিনের কোলে। আমরা এখন প্রায় আছি 2700 জাখা, প্রায় কিন্তু 2700 মিটারের কাছাকাছি আমরা এখন আছি। 2700 মিটার থেকে আমরা এখানে প্রায় 400 মিটার হাইট গেইন করে আমরা কিন্তু বুরাজকান্দিতে পৌঁছাবো। আমাদের এখান থেকে কিন্তু রাস্তা অনেকটাই কিন্তু কঠিন হতে শুরু করেছে, আমাদের 2 সদস্যকে দেখা যাচ্ছে। যেহেতু আমরা পোস্ট মনসুনে চলছি, সেই জন্য আমাদের কিন্তু চারিদিকে দেখুন প্রচন্ড গ্রিন, প্রচন্ড এই অঞ্চলটায় গ্রিন। অ্যাপ্রিকট আছে এবং অনেক নাম না জানা ফল ফুল তো আছেই, অর্কিড আছে, এবং বিভিন্ন পাখি আছে, নাম না জানা অনেক পাখি আছে। এইরকম একটা সবুজের মধ্যে দিয়ে আমাদের চোখ জুড়ানো, আমাদের চোখ জুড়িয়ে গেল, মনটাও জুড়িয়ে গেল। আমি প্রথমেই বলেছি রুটিন পাস ট্রেকটা প্রত্যেকটা বাঁকে বাঁকে পড়তে পড়তে কিন্তু এক একটা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করেছিল। ভবিষ্যতে যারা রুটিন পাসে যাবেন বা অতীতে যারা গেছেন তারা জানেন, ভবিষ্যতে যারা যাবেন, এটা একটা অসামান্য একটা রাস্তা, আমাদের হিমালয়ের একটা অসামান্য রাস্তা, যেখানে প্রত্যেকটা দিন আপনার জন্য কিন্তু এক একটা প্রকৃতি আপনার জন্য কিন্তু এক একটা রূপ আপনার জন্য মেলে ধরবে। এবং আমরা কিন্তু এই রূপটা দেখার জন্যই কিন্তু অধীর আগ্রহে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস কিন্তু আমরা কিন্তু কলকাতায় বসে থাকি, যে কখন আমরা এই প্রকৃতির এই আঙিনায় গিয়ে আমরা নিজেদেরকে প্রকৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে দেব। যদিও সেটা খুব ক্ষুদ্র সময়, আমাদের জীবনে খুব ক্ষুদ্র সময়, 9টা বা 10টা দিন, কিন্তু আমাদের এই 9টা বা 10টা দিন কিন্তু আমাদের কাছে সারা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। দেখুন আমরা গেছি 2015 সাল, আজকে 2020 সাল, 5 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি এই বোধহয় গত মাসেই বোধহয় ফিরে এসেছি। আমার কাছে বা আমাদের সকলের কাছে এতটাই কিন্তু এই ট্রেকটা জীবন্ত ছিল। আমরা খুব এনজয় করেছিলাম, মারাত্মক ভাবে এনজয় করেছিলাম, সবাই খুব সুস্থ ছিলাম। এই সুস্থ থাকার পিছনে একটা অন্যতম কারণ ছিলাম আমরা খুব প্রিপারেশন আমরা কলকাতাতে ভালো দিয়েছিলাম, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করে গেছিলাম, আমাদের মেন্টালি আমরা খুব প্রিপেয়ার ছিলাম, আমরা ওয়ার্ক স্টাডি, ম্যাথ স্টাডি এবং প্রতিনিয়ত আমরা মিটিং করতাম। এটা কিন্তু একটা ভালো ট্রেক কিন্তু অর্গানাইজ বা ভালো ট্রেক কিন্তু করতে গেলে কিন্তু এগুলো ভীষণ উপযোগী। এগুলো পর্বতারোহণ সংস্থা সবাই জানে, যদিও এখন সবাই সময় কম ইত্যাদির অজুহাতে এগুলোকে এড়িয়ে চলছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এগুলোকে যত আমরা এড়াবো তত কিন্তু আমাদের পর্বতারোহণ বা এক্সপিডিশন বা এই দিনগুলো কিন্তু কঠিন হয়ে যাবে। এইখানে গিয়ে কিন্তু আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা পাই না, আমাদের কিন্তু এই সমস্ত ওয়ার্কআউট যেগুলো আমরা করে যাব সেগুলোই কিন্তু এখানে গিয়ে আমাদের কিন্তু কাজে দেবে। আমরা একদম নেমে আসলাম কিন্তু রুপিনের গায়ে। দেখুন এই রুপিন বয়ে চলেছে, এখানে কিন্তু খরস্রোতা বলতে পারেন খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেননা ধীরে ধীরে রুপিন প্রায় গর্জের কাছে চলে যাবে, আর এখান থেকে হয়তো খুব বেশি হলে 20 কিলোমিটারের মধ্যে রুপিনের গর্জ। আমরা দেখুন এই পাশ দিয়ে কিন্তু ট্র্যাভার্স করে এক্স্যাক্টলি সেই রক ক্লাইম্বিং টেকনিককে ইউজ করে, আপনারা দেখতে পাচ্ছেন রক ক্লাইম্বিং টেকনিককে ইউজ করে আমরা কিন্তু একের পর এক কিন্তু এই ট্র্যাভার্স কে করে আমরা কিন্তু এই বাদিক দিয়ে গিয়ে আমরা কিন্তু এই দিক দিয়ে চলে যাব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু আমরা কিছু হার্ড আইস দেখতে পেয়েছিলাম এইরকম জায়গায়। আমাদেরকে একটুখানি চমকে দিয়েছিল, এত লো অল্টিটিউডে এতটা হার্ড আইস এইরকম জায়গাতে ছিল। দেখি আপনাদের পরবর্তী ছবিতে যদি দেখাতে পারি। এই যে দেখাতে পাচ্ছি, এইটা হচ্ছে সেই হার্ড আইস, উপরে মোরেন পড়ে আছে, সেই হার্ড আইস। মানে এখানে হয়তো শীতকালে এরকম জমাট স্নো ব্রিজ হয়েছিল এই অঞ্চলটাতে, যে সেটা এখনো সেপ্টেম্বরে জমায়নি, গলেনি। খানিকটা কিন্তু আইস আমরা এখনো পেলাম। এখানকার রাস্তা কিন্তু খুবই দুর্গম, আপনি যদি এখান থেকে পা কোনোভাবে আপনার হড়কায়, আপনি কিন্তু সোজা এখান থেকে কিন্তু রুপিনের গায়ে গিয়ে পড়বেন। খরস্রোতা এবং এখানে পুরোটা নদীর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভাবে বোল্ডার ছড়িয়ে আছে। আমরা কিন্তু এই ট্রাভার্স করে খুব সন্তর্পণে কিন্তু এখানে দেখুন একদম জায়গা নেই বললেই চলে, আমরা ওই সেই রক ক্লাইম্বিং এর যেগুলো আমরা শিখেছি সেই টেকনিককে ফলো করে কিন্তু আমরা এই রাস্তাটা ধীরে ধীরে পার হয়ে আসলাম। একটা ফ্ল্যাট বোল্ডারের উপরে আমাদের নবিদা একটু দাঁড়ালো, অনেকটা পোজ দিয়ে ওনাকে ক্যামেরা বন্দি আমরা করে নিলাম।
ওই জায়গাটা আরেকবার দেখাচ্ছি আমরা, কেননা এই জায়গাটা সত্যি খুব একটু বিপদ সংকুল ছিল, এবং আমরা জেনেই আসি যে এরকম আমাদের জন্য এইসব রাস্তা অপেক্ষা করবে, এবং আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্যই কিন্তু আমরা এইসব জায়গায় আসি। আমরা কোনো সমতল বা কোনো ভালো রাস্তা, পিচ বাঁধানো রাস্তা আমাদের জন্য অপেক্ষা করবে না। আমরা এগুলো ধরেই নিই এবং আমরা অপেক্ষা করি আমাদের জন্য এই ধরনের রাস্তা কোথায় কখন কিভাবে আসবে। এবং যেখানেই আসুক না কেন সেখানেই কিন্তু ওই পর্বতারোহণের পাঠ কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করে কিন্তু আমরা যেটা শিখেছি সেটা কিন্তু এখানে পারফেক্টলি এখানে অ্যাপ্লাই করে দেখি, হ্যাঁ একদম যেটা শিখেছি সেটা সত্যি সত্যি কতটা সঠিক ছিল, সঠিকভাবে আমরা শিখেছি বলে এখানে কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করে আমাদের শিক্ষক আমাদের যেগুলো শিখিয়েছেন সেই সব ভাবে অ্যাপ্লাই করে কিন্তু আমরা সন্তর্পণে এইসব রাস্তাগুলো এগিয়ে আসছি। একটা ফ্ল্যাট জায়গার মধ্যে পড়লাম, আমাদের অনেকটা ডান দিক দিয়ে রুপিন বয়ে চলেছে। এখানে ওই দেখুন ভেড়ার দল চারিদিকে, যেখানে ওরা একটু সবুজের জায়গা পায় ওরা ভেড়ার দল, মেষপালকের দল এখানে আস্তানা গেড়েছে। এরকম এরকম ভাবে আমাদের এরকম ভাবে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এই রাস্তাটা অনেকটাই লম্বা, একটা ছোট্ট ঝোড়া, এটা রুপিন নয়, এই ঝোড়াটা গিয়ে রুপিনে পড়ছে। এটা আমরা খুব সন্তর্পণে পার হচ্ছি, একে একে আমাদের সমস্ত সদস্য পার হয়ে যাচ্ছে। পার হয়ে এই উঁচু জায়গাটা গিয়ে আমরা আজকে মধ্যাহ্ন ভোজ একটু পরেই আমাদের করতে হবে, দুপুর প্রায় গড়িয়ে এসছে। এই হচ্ছে রুপিন। রুপিনের উপর একটা ছোট্ট অস্থায়ী সাঁকো বলতে পারেন, কাঠ দিয়ে করেছে গ্রামবাসীরা ট্রেকারদের যাওয়ার জন্য, মেষপালকদের যাওয়ার জন্য। ওই পারে গিয়ে বসে আমরা আজকে মধ্যাহ্ন ভোজের বিরতি আমরা ওখানেই কাটাবো। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা মধ্যাহ্ন ভোজ খাচ্ছি ওই চিড়ে, গুঁড়ো দুধ, একটুখানি গুড় দিয়ে মধ্যাহ্ন ভোজ আমাদের সারতে হয়, ট্রেকিং এর তো এটাই নিয়ম। আমরা মধ্যাহ্ন ভোজ সারছি, এর মধ্যে কিন্তু ওয়েদার খুব খারাপ হতে শুরু হয়ে গেল এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে আরম্ভ করলো। আমাদের পরের ক্যাম্পিং গ্রাউন্ড আনুমানিক এরকম জায়গাটা, যেখানে আমি কারসারটা দেখাচ্ছি, এরকম জায়গাতে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড হয়েছিল। বুড়াসকান্দি এটা ফোর্স ক্যাম্প হয়েছিল, কেননা আমাদের ওয়েদার খারাপ হওয়াতে আমাদের এখানটা ক্যাম্প করতে হয়েছিল। বুড়াসকান্দি যদিও জায়গাটা খুব অপরিসর, এই বাদিক দিয়ে রুপিন নদী বয়ে চলেছে, এই জায়গাটা খুব ছোট্ট ছিল এবং এখানে আমরা পরে দেখলাম এখানে ভালুকের আস্তানাও ছিল। যাই হোক, ভালুক বাবাজির কোন রকম রাত্রিবেলা আমাদের সঙ্গে করমর্দন করতে হয়নি। এখানে খুব জায়গাটা খুব ন্যারো বা সরু ছিল, সেখানে কোন রকমে আমাদের 4টে ক্যাম্প টেন্ট পিচ করে আমাদের সেই রাতটা কাটাতে হয়েছে। যদিও মেষপালকদের এখানে একটা স্থায়ী রান্নাঘর মতন একটা স্থায়ী একটা ছিল, সেখানে ওই আমাদের পোর্টার বলুন, পোর্টার ভাইরা সেখানে রান্না বান্না এবং সেখানে রাতটা কাটিয়েছিল। এটা হচ্ছে বুড়াসকান্দি, আমি আপনাদের বলে রাখছি। এই বুড়াসকান্দির উচ্চতা হচ্ছে 3150 মিটার। আমরা জাখা থেকে 7 কিলোমিটার, প্রায় ঘন্টা 4 লেগেছিল 7 কিলোমিটার রাস্তা এসে, কিন্তু 3150 মিটার বুড়াসকান্দিতে এসে আমাদের আজকে 18 তারিখ আমরা শুরু করেছিলাম। সেওয়া থেকে ট্রেক শুরু করেছিলাম 16 তারিখ সেওয়া, 17 তারিখ 15 তারিখ ধলা থেকে শুরু করে 16 তারিখ সেওয়া, 17 তারিখ জাখা, 18 তারিখ এই বুড়াসকান্দিতে 18ই সেপ্টেম্বর। ওয়েদার কিন্তু এই রাত্রিবেলা থেকে টিপ 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 বৃষ্টি শুরু হলো, ওয়েদার কিন্তু ভীষণ খারাপ হওয়া শুরু হলো। ওয়েদার খারাপ মানে মনও খারাপ হওয়া শুরু হলো। সকালবেলায় যথারীতি এতটাই শুরু হলো যে আমাদের সবাইকে ওই প্লাস্টিকের মধ্যে মুড়ে ফেলতে হলো, কেননা আমাদের যদি স্যাক ভিজে যায়, স্যাকের মধ্যে আমাদের জামা কাপড় জিনিসপত্র আছে, সবকিছু ভিজে গেলে যদিও এইসব বৃষ্টিতে কিছুই রাখা যায় না। আপনারা জানেন, যারা হাই অল্টিটিউড বা পাহাড়ে যান তারা জানেন এইসব বৃষ্টি এমন বৃষ্টি হয় সমস্ত কাক ভেজা, আলটিমেট সেই কাক ভেজা হতেই হয়, কিছু করার যায় না, তবুও মুড়াতেই হয়। আমরা শুরু করলাম 19 তারিখ বুড়াসকান্দি থেকে আমাদের পরবর্তী গন্তব্য ধানদেরাস থাজ। 3580 মিটার আমরা যাব আজকে। 3150 মিটার থেকে প্রায় আমাদের 700 মিটার, 2200 মিটার, 2200 ফুট মতন আমাদের উঠতে হবে। আর 700 মিটার আজকে হাইট গেন। ওই রুপিনকে বাঁ হাতে রেখে আমাদের কিন্তু এগিয়ে চলা। এরকম একটা আইস ব্রিজ বলতে পারেন এখনো গলেনি, এই আইস ব্রিজটাকে খুব সন্তর্পণে আমাদের পার হতে হলো।
বৃষ্টি হচ্ছে, তখনও বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের ওই রকম ভাবে পঞ্চু বা প্লাস্টিক আবার চারিদিকে প্যাক করে খুব কঠিন এরকম ভাবে চলা, খুব আনইজি হয়, কিন্তু উপায় নেই। স্যাক বাঁচাতে, নিজেদেরকে বৃষ্টির জল থেকে বাঁচাতে নিতে হয় প্লাস্টিক। এই আইস ব্রিজটা আমরা পার হচ্ছি। নাম না জানা কত ফুল আমাদেরকে মাঝে মাঝে মোহিত করছে, তাদের মধ্যে এরকম একটা ফুল। আমরা এসে পৌঁছালাম 3580 মিটার উচ্চতার ধনতেরাস ধাচ, অসামান্য একটি ভ্যালি। এই ভ্যালিটা সম্বন্ধে যতই বলবো ততই কম পড়ে যাবে। এই ভ্যালিটার এই বাদিক দিয়ে রুপিন নদী বয়ে চলেছে। এই রুপিন উপর থেকে, এই ফলস এর মতন করে এই রুপিন উপর থেকে নেমে এই ভ্যালির এই বাদিক দিয়ে কিন্তু রুপিন নদী বয়ে চলেছে। আমরা এই সুবিস্তৃত ভ্যালি, এই ভ্যালিটা আমার যেটুকু মনে হলো, অনুমান করতে আমি পেরেছিলাম, প্রায় 1 কিলোমিটার চওড়া, প্রায় 3 কিলোমিটার লম্বা, এরকম একটা সুবিস্তৃত, প্রায় প্রায় ফ্ল্যাট একটা ভ্যালি। খুব সুন্দর চারিদিকের তার সৌন্দর্য। এবং ওই সামনে যে দেখা যাচ্ছে ফলস, যেটা আপার ওয়াটারফল বলে আমরা জানি, ওই উপর থেকে রুপিন যে লাফিয়ে নেমে পড়ছে এই ধনতেরাস ধাচে, এই দিকে তাকিয়ে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা কিন্তু কেটে যাবে। যদিও আপনাদের আরেকবার বলি, 19 তারিখ আমরা সন্ধ্যাবেলায় যখন বিকেল বেলায় পৌঁছালাম, বৃষ্টি স্নাত দিন ছিল। 19 তারিখ সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি। 20 তারিখ কিন্তু সারাটা দিন আমাদের কিন্তু বৃষ্টির জন্য এখানে, আমরা 20 তারিখ যদিও এখান থেকে এগোনোর জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু 20 তারিখ আমরা সারাদিন এইখানে বৃষ্টির জন্য আটকে যাই। এবং বৃষ্টির তার সঙ্গে অবিশ্রান্ত ঝোড়ো হাওয়া আমাদের খানিকটা চিন্তায় ফেলে দিল। কেননা যদি এরকম আবহাওয়া থাকে তাহলে তো কোনোভাবেই রুপিন পাসের দিকে এগোনো যাবে না। কেননা এর উপরে কিন্তু মেন কিন্তু চ্যালেঞ্জ এখান থেকে শুরু হয়, এবং এখান থেকে কিন্তু খাড়া একদম বলতে পারেন প্রায় 50-60 ডিগ্রি কিন্তু এখান থেকে কিন্তু হাইকিং মানে ট্রেকিং শুরু হচ্ছে। কোথাও কোথাও কিন্তু 70 ডিগ্রি মতন ইনক্লিনেশন আছে। গ্রেডিয়েন্ট কিন্তু এতটাই চড়া, একটা মাঝখানে দুটো আইস ব্রিজ দিয়ে এই রুটিনকে আড়াআড়ি ভাবে ক্রস করতে হবে। তো সেই জন্য আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম। পরবর্তী সময় আমরা কলকাতায় ফিরে এসে আমরা জানলাম যে বিধ্বংসী হুদহুদ বলে যে সাইক্লোনটা এসছিল পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তার কিন্তু ওই টেল মানে লেজের ঝাপটাই কিন্তু ওই সময়টা চলছিল। যাই হোক, আমরা আশা রাখলাম যে এরকম আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে, এবং ঠিক তাই। ঠিক মাঝরাতে আমরা ওই আকাশ ক্লিয়ার পেয়ে এবং খুব আনন্দ আমরা পেলাম মাঝরাতে ক্লিয়ার পেয়ে। 20 তারিখ সকালবেলায়, 21 তারিখ সকালবেলায় কিন্তু এই সকালবেলার দৃশ্য। আমরা 21 তারিখ সকালবেলা ওয়েদার একেবারে ঝকঝকে ক্লিয়ার, এবং আমরা কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আমরা এবং এগিয়ে যাব, এবং ক্যাম্প সমস্ত ক্লিন করে আমরা কিন্তু এবারে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য, এই ঠিক মাথাতেই আপার ওয়াটারফল। ক্যাম্প ক্লিনিং কিন্তু যারা নিয়মিত পাহাড়ে যান, এটা কিন্তু একটা কর্তব্য। যেটা আমরা নোংরা করলাম এই 2 দিন থেকে বা 1 দিন থেকে, আমরা কিন্তু আমাদের যেসব পরিত্যক্ত জিনিস আমরা কিন্তু কুড়িয়েই আসি ওখানে। কেননা পরবর্তী যারা ট্রেকার আসবে তারা যেন ওই নোংরা, ওই একই জায়গায় হয়তো তারা ক্যাম্প করবে কিন্তু তাদের কাছে খুব নোংরা জায়গাটা লাগবে। সেই জন্য আমরা ওই জায়গাটায় দেখুন ক্যাম্প ক্লিনিং হচ্ছে, এবং আমাদের যে পরিত্যক্ত জিনিসগুলো কুড়িয়ে টুড়িয়ে আমরা কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে কিন্তু আমরা আমাদের সমস্ত টেন্ট গুলো সব উঠিয়ে নিয়েছি। ভ্যালিটার একটা ছবি আমরা দেখানোর চেষ্টা করলাম। আমরা রেডি ফর নেক্সট স্টেপ অফ রুপিন পাস ট্রেক। নেক্সট আমাদের পরবর্তী গন্তব্য আপার ওয়াটারফল। এখান থেকে প্রায় কিন্তু 900 মিটার, ধনতেরাস 3580 মিটার, আমাদের আপার ওয়াটারফল 4380 মিটার। প্রায় কিন্তু এখান থেকে 700 মিটারের মতন সেই হাইট গেন। হয়তো দূরত্ব এমন কিছু না, কিন্তু এখান থেকে হাইট গেন গ্রেডিয়েন্টটা কিন্তু খুব খাড়াই এখান থেকে উঠে গেছে। এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করলাম প্রায় 9টা, 9:30, 10টার মধ্যে এখান থেকে স্টার্ট করলাম। সবাই রেডি, একটা গ্রুপ ফটো, সমস্ত সদস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই আমাদের রাস্তাটা আপনাদের দেখিয়ে রাখি, এই রকম ডান দিক দিয়ে গিয়ে, এই ডান দিক দিয়ে এরকম ভাবে গিয়ে, এরকম ভাবে এই খাড়া এখান দিয়ে উঠে এরকম ভাবে নেমে এখানে একটা আইস ব্রিজ আছে। এই আইস ব্রিজটাকে এইরকম, এই যে আইস ব্রিজটাকে দেখছেন, এই আইস ব্রিজটাকে আড়াআড়ি ক্রস করে
এরকম ভাবে উঠে এই রকম জায়গায় কিন্তু আমাদের এই আপার ওয়াটারফলের কিন্তু আহ এখানে কিন্তু ক্যাম্প করবে। আমরা কিন্তু উঠে আসছি অনেকটা, কিন্তু উঠে আসছে সমস্ত পুরো বোল্ডারের রাজত্ব, কোনো রাস্তা বলে আর কিছু নেই, পুরো বোল্ডারের রাজত্ব শুরু হয়েছে। এবং আমাদের সামনে কিন্তু এই ঝর্ণা আকারে অবিশ্রান্ত গতিতে রুপিন নেমে আসছে। যদিও ডান দিক বাদিক থেকে আরো অনেক ঝর্ণা আমরা নেমে আসছিল, সেগুলো আমাদেরকে বারে বারে রাস্তায় আমাদের স্বাগত জানাচ্ছিল, সেগুলো খুব সন্তর্পণে আমরা পার করছিলাম। এরকমই একটা ঝর্ণা, এই হচ্ছে মূল রুপিন নদী। দেখুন বয়ে চলেছে, আমাদের এখানে উঠতে হবে এবং এই রুপিন নদী বয়ে চলেছে দেখুন অবিশ্রান্ত গতিতে, অবিশ্রান্ত ধারায়, অবিশ্রান্ত জলধারা নিয়ে কিন্তু রুপিন নদী নেমে আসছে। একটা অসামান্য দৃশ্য রুপিন নদীর, উপর থেকে নেমে আসছে ওয়াটারফল, তার দৃশ্য, তার ভঙ্গিমা, লাস্যময়ী তার রূপ, আমরা যতটাই দেখছি মোহিত হয়ে যাচ্ছি। অনেক দূর থেকে দেখছিলাম এই ওয়াটারফলটা, যত কাছে এসছি আমরা বিস্ময়ে হতবাক। পিছন থেকে দেখা দেখুন ওই সেই ধানতেরাস তাজ, আমরা এরকম জায়গায় গতকাল গত দুদিন আমরা ছিলাম। এই দেখুন উপর থেকে ওয়াটারফলটা এই রুপিন নদী বয়ে বয়ে এই নিচে চলে যাচ্ছে, এই হচ্ছে ধানতেরাস তাজ। এই ভ্যালিটাই কিন্তু আমি বলছিলাম, এই ভ্যালিটার কথা, এত সুন্দর একটা ভ্যালি, এই ভ্যালি দিয়ে এরকম রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে চলে এসেছি। আমাদের সব সদস্য ডান দিক বাদিক করে এই বোল্ডারের মধ্যে, এখানে রাস্তা বলে কোনো কিছু নেই। আমরা আমাদের গাইড শামশের আমাদের চেষ্টা করেছে যেরকম ভাবে, যত সহজভাবে, যদিও সহজ বলে কিছু হয় না এরকম রাস্তায়, আমরা চেষ্টা করেছি খুব সন্তর্পণে আমাদের টেকনিক ইউজ করে, আমাদের অভিজ্ঞতাকে ব্যবহার করে খুব সন্তর্পণে আমরা চলেছি। ওয়েদার খুব ভালো, সামনে আমাদের রুপিন বারে বারেই আমাদের স্বাগত জানাচ্ছে। এই সেই আইস ব্রিজ যেটা বলছিলাম, যার নিচ দিয়ে রুপিন বয়ে চলেছে, এখান থেকে ঠিক রুপিন এই আইস ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। আমাদের এই আইস ব্রিজটাকে কিন্তু আড়াআড়ি ক্রস করে, এই আইস ব্রিজটা কিন্তু এইভাবে আড়াআড়ি ক্রস করে এরকম ভাবে উঠে যেতে হবে। আইস ব্রিজটা আমরা ক্রস করছি। এখন আমাদের ঝর্ণা কিন্তু দেখুন, আমাদের রুপিন আমাদের ডান দিকে চলে এসেছে, এতক্ষণ রুপিন আমাদের বাঁ দিকে ছিল। আমরা আইস ব্রিজটাকে আড়াআড়ি ক্রস করে আমরা কিন্তু বাঁ দিকে উঠে এসেছি। এই আমাদের কিন্তু আপার ওয়াটারফল ক্যাম্পের কাছে আমরা চলে এসেছি। আমরা এখানেই কিন্তু ক্যাম্পটা তৈরি করেছিলাম। এই উপর থেকে কিন্তু যেরকম নিচ থেকে উপরটা দেখা যাচ্ছিল, ঠিক সেরকম ভাবে উপর থেকে কিন্তু এই ধানতেরাস তাজ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসে এখানে গতকাল টেন্ট করেছিলাম, গত দুদিন এখানে ছিলাম, ওখান থেকে আজকে এই রাস্তা দিয়ে, এই পাশ দিয়ে গিয়ে এরকম ভাবে উপর দিয়ে এরকম উঠে এসেছি। 21শে সেপ্টেম্বর আমরা এখানে কিন্তু আপার ওয়াটারফলে কিন্তু ক্যাম্প করলাম। 4380 মিটারের উচ্চতা, অসামান্য একটি জায়গা, একটা নৈসর্গিক দৃশ্য বললেও কম বলা হবে। উপর থেকে বলতে পারেন আপনি একটা ব্যালকনিতে বসে আছেন, আপনার নিচে একটা প্রশস্ত ভ্যালি, যে ভ্যালির ঠিক মাঝখান দিয়ে একটি উচ্ছল নদী বয়ে চলেছে। অসামান্য একটি দৃশ্য, বলে বোঝাতে পারবো না। এই ছবিতে আমরা কিছুই সেটা ধরতে পারিনি, ছবিতে ধরা যায়ও না সবটা, হয়তো কয়েক ভগ্নাংশ আমরা ধরতে পেরেছি। আশা রাখবো যারা ভবিষ্যতে এই রাস্তায় যাবেন তারা এই আমাদের মতন তারাও এই স্বাদ গ্রহণ করতে পারবেন। অসামান্য প্রকৃতি, যতটা বলবো ততটাই কম। সন্ধ্যাবেলায় আমরা এই একটা ছোট্ট বোল্ডারের উপরে বসে আছি। এই হচ্ছে ধওলাধর গিরিশ শ্রেণী। এই প্রথম আমরা ধওলাধর দেখতে পেলাম। যদিও এখান থেকে আপনাদের বলে রাখি, এখনো কিন্তু রুপিন পাস কিন্তু এখান থেকে এখনো আমাদের কাছে ধরা দেয়নি। আমরা কিন্তু রুপিন পাস ঠিক এক্স্যাক্টলি পাসটা কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাইনি এবং এখান থেকে দেখা যায়ও না। সন্ধ্যাবেলা আমরা এখানে বসে একটু সবাই মিলে একটু গান গল্প একটু করছি এবং নেগির থেকে জানছি আগামী দিনের রুট কি এবং আগামী দিনের চ্যালেঞ্জ কি, এই সম্বন্ধে কিন্তু একটুখানি আলোচনা সেরে রাখছি। সন্ধ্যাবেলার একটি বলতে পারেন আড্ডা, বাঙালি যেখানেই থাকে একটু আড্ডা তো হবেই। সবাই মিলে ধ্রুব আছে, রাজীব দা দেখতে পাচ্ছেন, সীমাদি, প্রসেনজিৎ, সুবিনয় দা, প্রসেনজিৎ, দুই প্রসেনজিৎ এবং আমি, আমার গলায় গামছা।
একটি নৈসর্গিক দৃশ্য এটা তুলেছেন খুব সম্ভবত দেবাশিস আচারিয়া, উনি তুলেছেন, ওনার ক্যামেরাতে বন্দি করেছেন একটি নৈসর্গিক দৃশ্য। পড়ন্ত বিকেলে আমাদের টেন্ট এবং ওই গোধূলির পড়ন্ত বিকেলে অসামান্য একটি দৃশ্য। এটাও তাই, ওই রুপিন এখান থেকে ঝাঁপ মারছে ঠিক নিচে, সেই রুপিনকে দেবাশিস দাই সম্ভবত ক্যামেরায় ক্যাপচার করে উনি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছে, একটি অন্যতম একটি ছবি। রাত্রের আকাশ, ধলাধর গিরিশ্রেণী, রাত্রেবেলার আকাশ আমাদের খুব পরিষ্কার ছিল, সেদিন ওয়েদার খুব ভালো ছিল। ধলাধর গিরিশ্রেণীকে রেখে ওই রাতের আকাশকে ওরা দেবাশিস দা সম্ভবত ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছেন, একটি অসামান্য ছবি। আমরা ঠিক করলাম যেহেতু পরের দিন আমরা পাস ক্রস করব এবং পরের দিনটা আমাদের ক্ষেত্রে খুব হেক্টিক হবে, একটা অনেকটা লম্বা রাস্তা বলতে পারেন, প্রায় 12 থেকে 14 ঘন্টার একটা রাস্তা। পাস ক্রস করে আবার আমরা সাংলাকান্ডায় নামতে হবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যত তাড়াতাড়ি ভোর 5টা সাড়ে 5টার মধ্যে আমরা স্টার্ট করব। আমাদের সঙ্গে নেগি ভাই থাকবেন। সেই ভোর 5:30টার সময় আমরা সবাই রেডি। দেখতে পাচ্ছেন টেম্পারেচার খুব নিচে, তখন প্রায় বোধহয় এখানে 2 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ছিল। আপার ওয়াটারফলের উচ্চতা 4380 মিটার, 4380 মিটার। আমাদের এর পরের লক্ষ্য রুপিন পাস 4650 মিটার, প্রায় 300 মিটার এখান থেকে হাইট গেইন করে রুপিন পাস। কিন্তু রাস্তা ভীষণই কঠিন এখান থেকে শুরু হলো। এটা হচ্ছে রেতি ফেরি বলে একটা, এটাও ক্যাম্প সাইট অনেকে করে, কিন্তু এখানে বুঝলাম না কেন ক্যাম্প সাইট করে, যদিও এখানে কোনো ওয়াটার সোর্স নেই। আমাদের নেগি বললো এখানে অনেকে ক্যাম্প করে। এখানে ক্যাম্প করার একটাই উদ্দেশ্য হতে পারে, সে সম্ভবত সেটা হচ্ছে এটা পাসের অনেকটাই কাছাকাছি, কিন্তু এখানে কিন্তু ওয়াটার সোর্স বলে কিছু নেই। জায়গাটা একটু ফ্ল্যাট আছে। আমরা এখানে একটা ছবি তুললাম রেতি ফেরি ক্যাম্প, যদিও আমরা এখানে কোনো ক্যাম্প করিনি। আমাদের পাসের আগের লাস্ট ক্যাম্প ছিল কিন্তু ওই আপার ওয়াটারফল, যেটা আপনারা দেখলেন। সবাই মিলে কিন্তু আমাদের প্রচন্ড উদ্যম, আমাদের প্রত্যেকের মনে প্রচন্ড উদ্দীপনা কাজ করছে। আমরা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই দীর্ঘদিনের যে আমাদের অভিষ্ট রুপিন পাস, যেটা বলুন না কেন, আমরা আমাদের রুপিন পাস সেটা তার মাথায় গিয়ে উঠতে পারবো রুপিন অভিষেক, এবং সেইটাই আমাদের সবার মধ্যে কাজ করছে। আমরা সবাই মিলে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমরা সবাই একসঙ্গে চলবো এবং চেষ্টা করব আমরা যেন সুস্থভাবে আমরা এই অভিযানটা সম্পূর্ণ করতে পারি। রাস্তা এখানে একদমই নেই, জল পাশ দিয়ে ঝোড়া বয়ে চলেছে, বোল্ডার অসংখ্য, উঁচু নিচু বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির। রেতি ফেরি ক্যাম্পে একটু জিরিয়ে নেওয়া। এই প্রথম আমরা দেখলাম কিন্তু রুপিন পাসকে। রেতি ফেরি ক্যাম্প থেকে প্রায় বোধহয় হয়তো 8 ঘন্টা 45 মিনিট হাইট গেইন করার পরে বোল্ডারে ট্রেক করার পরে এই কিন্তু আমরা প্রথম এই ছোট্ট যে গালিটা দেখা যাচ্ছে, এই গালিটাই কিন্তু 4650, 15,250 মিটার এই ধলাধর গিরিশ্রেণী। এই ধলাধর গিরিশ্রেণীর উপরে একটি অন্যতম হিমালয়ের সুউচ্চ পাস রুপিন পাস। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেল প্রসঙ্গত বলে রাখি, ধীরে ধীরে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। এখানে কিন্তু প্রায় 6 থেকে 8 ইঞ্চি বরফ পড়ে আছে। রাস্তা আমাদের যেহেতু বরফ পড়ে আছে সেই জন্য গ্রিপও কিন্তু আমাদের ভালো হচ্ছে না। আমাদের কিন্তু এখান থেকে ধীরে ধীরে ওয়েদার খুব অকস্মাৎ, ওয়েদার সকালবেলা ভালো হলেও অকস্মাৎ কিন্তু এখানে ওয়েদার কিন্তু খারাপ হতে শুরু করলো। এখান থেকে একটা ট্র্যাভার্স করতে হচ্ছে, দেখছেন একটা ট্র্যাভার্স করে এরকম জায়গা দিয়ে কিন্তু আমাদের এখানে রুপিন পাসের গালি কিন্তু উঠে যাচ্ছে। রাস্তা এখানে খুবই কঠিন, কোথাও কোথাও হাঁটু ঢুকে যাচ্ছে, কোথাও কোথাও গোড়ালি, কোথাও কোথাও হাঁটু, প্রায় 1 ফুট 1.5 ফুট বরফ। এখানে বোল্ডার বলতে পারেন পুরোটাই বোল্ডারের রাজত্ব, কোনো রাস্তা বলে কিছু নেই। হোয়াইট আউট, একদম রাস্তা দেখা যাচ্ছে না সমস্ত। কিন্তু তবু আমাদের মনে প্রচন্ড উদ্যম। এক এক করে আমাদের সমস্ত কিন্তু সদস্যরা কিন্তু এগিয়ে চলেছে রুপিন পাসের উপরের দিকে। আমরা ঠিক 5টার নিচে এসে পৌঁছেছি। এখানে কিন্তু এটা আপনাদের এর আগেই দেখেছি, 5টা একটা ছোট্ট গালি মতন।
এই পাসটার ঠিক নিচে থেকে উপরটা প্রায় 80 ডিগ্রি একটা গ্রেডিয়েন্ট। এই দুদিকে কিন্তু ওয়াল ছিল বলে এই ওয়ালটাই হোল্ড হোল্ড করার মতন একটা জায়গা। ওয়ালটা ধরে একটু উঠে আসতে হয়, প্রচন্ড এইসব বোল্ডার, কোনো রাস্তা বলে কিছু নেই। আহ, বরফ মারাত্মক জমে আছে এবং ওয়েদার কিন্তু আপনারা দেখছেন এখানে ওয়েদার কিন্তু হঠাৎই প্রচন্ড খারাপ হয়ে গেছে। উঠে আসলাম সকাল তখন 11টা 15 মিনিট, আমরা উঠে আসলাম 4650 মিটার উচ্চতায় রুপিন পাসের উপরে উঠে আসলাম। আমরা সবাই খুব উজ্জীবিত। পুজোর জন্য সামগ্রী নেগি ভাই এনেছিলেন। আমরা একটু পুজো, সবাই জানেন আমরা পাহাড়ে এটা নীতি আছে, নিয়ম আছে, রীতি বলতে পারেন। আমরা একটু পুজো টুজো দিয়ে নিই পাহাড়ে, যেখানে আমাদের অভীষ্ট লক্ষ্য সেখানে যদি আমরা পৌঁছাতে পারি, আমরা আমাদের অভীষ্ট দেবতার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি আমরা যেন সুস্থ দেহে বাকি রাস্তাটা যেন কমপ্লিট করে আমরা যেন ঘরে পৌঁছাতে পারি। সংস্থার পতাকা, জাতীয় পতাকা নিয়ে আমরা একটা সবাই মিলে ছবি তুললাম। নেগির হাতে, শামশের ভাইয়ের হাতে আমাদের জাতীয় পতাকা, আমার হাতে এবং প্রসেনজিৎ রায়ের হাতে আমাদের সংস্থার পতাকা, এবং সবাই মিলে একটা ছোট্ট, কেননা ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছিল, আমরা 45 মিনিট মতো ওখানে ছিলাম। 1 ডিগ্রি টেম্পারেচার আমার ঘড়িতে টেম্পারেচার দেখা যায়, আমি ঘড়িতে দেখলাম তখন দুপুর 11টা 11:30 প্রায়, তখন 1 ডিগ্রি টেম্পারেচার। ওয়েদার কিন্তু হঠাৎ প্রচন্ড খারাপ, প্রায় হোয়াইট আউট বলতে পারেন। আমাদের কিন্তু এখান থেকে নেমে যেতে হবে প্রায় অনেকটা নিচে, সাংলাকান্ডা আমাদের পরবর্তী নেক্সট ক্যাম্প, অনেকটাই নিচে নেমে যেতে হবে, প্রায় এখান থেকে বলতে পারেন 7-8 কিলোমিটার রাস্তা। ওয়েদার অকস্মাৎ কিন্তু খারাপ হয়ে গেছে। প্রায় এখান থেকে কিন্তু 6 থেকে 6 ফুট, প্রায় 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি মতন বরফ এই পাসের উপর জমে আছে। পাসের উপরে একটা ছবি, এখানে পুজো করার জন্য আমরা সবাই একটু মিলিত হয়েছি। পাসের উপর থেকে নামছি, প্রচন্ড ওয়েদার খারাপ হয়ে গেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওয়েদার খারাপ হওয়াতে আমরা তো ক্যামেরা ট্যামেরা সব গুটিয়ে ফেলেছি। বৃষ্টি আরম্ভ হয়েছে, ধীরে ধীরে স্নোফল জাঁকিয়ে বসছে, কিচ্ছু রাস্তা বোঝা যাচ্ছে না, হাঁটু ঢুকে যাচ্ছে। এর মধ্যে নমিতা দির একটু শরীরটা খারাপ হওয়াতে নমিতা দিকে আমরা আমাদের 2 পোর্টার দিয়ে নমিতা দিকে নামানোর ব্যবস্থা করলাম। ওনার একটু পায়ে হঠাৎ চোট লেগে গেল। বাকি সব সদস্যরা খুব দ্রুত বেগে নামার চেষ্টা করলো। যাই হোক, আমি অতটা দ্রুত বেগে নামার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমি অতটা দ্রুত আমি নামতে পারছি না, কেননা প্রায় আমার শরীরটা প্রায় ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। এরকম একটা অবস্থাতে, এরকম একটা অবস্থাতে আমরা কিন্তু এখান থেকে খানিকটা যেতে, আমি, দেবাশিস আচার্য এবং প্রসেনজিৎ চক্রবর্তী, হঠাৎই দেখলাম যে বাকি সদস্যরা আমরা কাউকে দেখতে পাচ্ছি না। একটু নিজেদের একটু হতবাক লাগলো এবং খানিকটা নিজেদেরকে একটু কনফিউজও লাগলো, কাউকে দেখতে পাচ্ছি না। অনেকটা রাস্তা আমরা অনেকটা চিৎকার চেঁচামেচি করলাম। ওয়েদার মারাত্মক খারাপ, হোয়াইট আউট হয়ে গেছে। ডান দিকে বয়ে চলেছে সাংলা সাংলা কি বলে, রন্টি রন্টি গার্ড বলে, রন্টি গার্ডের ডান দিকে নদী দেখা যাচ্ছে না, অনেক নিচে নদী। যাই হোক, প্রচন্ড গতিতে বৃষ্টি, ওয়েদার মারাত্মক খারাপ, সামনে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এরকম অবস্থায় আমরা 3জন তো খুব হতবাক, তবুও ওই ফুটপ্রিন্ট ধরে 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 আমরা এগোনোর চেষ্টা করলাম। আমাদের প্রায় সব সদস্য অনেকটা আমাদের ছেড়ে এগিয়ে গেছিল। যাই হোক, অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা অনেক ডাকাডাকি করে নমিতা দিকে দেখতে পেলাম, এবং নমিতা দির সঙ্গে যে পোর্টার ছিল তাকেও দেখতে পেলাম, সেটা অনেক দূর থেকে। দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের রাস্তাটা ঠিক আছে। যাই হোক, তো আমরা প্রায় বিকেল হয়ে গেছে, সেরকম অবস্থাতে আমরা পৌঁছালাম এই রন্টি ঘাট। এই রন্টি ঘাট, যদিও এটা পরের দিন সকালের ছবি, আমরা এই রন্টি ঘাটে পৌঁছে আমাদের আর সত্যি সত্যি শারীরিক শরীর একদম নিংড়ে, শরীর থেকে সমস্ত শক্তি আমাদের নিংড়ে গেছিল। সকাল 5টায় আমরা স্টার্ট করেছিলাম, বিকেল 5টা, প্রায় 12 ঘন্টা সত্যি সত্যি আমাদের কোনো খাওয়া ছিল না। শুধু জল খেয়ে, সামান্য কিছু হয়তো লজেন্স কিছু খেয়ে আমরা এই 12 ঘন্টা ট্রেক করেছি। মাঝখানে আমরা প্রায় 15,250 ফিটের রুপিন পাস আমরা ক্রস করেছি। অসম্ভব একটা চ্যালেঞ্জিং রুট, ওয়েদার খারাপ, সমস্ত নিয়ে আমরা প্রায় 12 থেকে 12.5 ঘন্টা ট্রেক করে এই রন্টি ঘাটে পৌঁছে আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। সবারই 12 জনের শারীরিক অবস্থা আমাদের খুবই খারাপ ছিল। তথাপি আমরা খুব আনন্দ পেয়েছিলাম, কেননা আমরা সাকসেসফুলি পাসটা ক্রস করতে পেরেছিলাম।
ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও, কেননা আপনারা অনেকেই জানেন গত বছর এই রুপিন পাসেই আহ, সম্ভবত একটি এরকম ক্যাজুয়ালিটি দুর্ঘটনা ঘটে গেছিল। ওয়েদার এমন একটা জিনিস, বিশেষ করে এরকম হাই অল্টিটিউডের ওয়েদার হঠাৎ এরকম খারাপ হলে কিন্তু মানুষকে কিন্তু ট্রেকারদের রাস্তাঘাট দিক বিদিক করে দেয়, এবং একটা দুর্ঘটনা হতে কিন্তু মুহূর্তে সময় লাগে না। আমরা কিছুক্ষণের জন্য সেরকম একটা অবস্থার মধ্যে পেয়েছিলাম তিনজন, কিন্তু যাই হোক আমরা সেটার থেকে বেরিয়ে আসতে পেরেছি। উপরওয়ালা আমাদের সাথে ছিল, আমাদের আহ, তাৎক্ষণিক বুদ্ধি আমরা লাগিয়েছিলাম, লাগিয়ে আমরা বেরোতে পেরেছি। আমরা এই সাংলা কান্ডা এসে পৌঁছে পরের দিন আমরা সকালবেলা সমস্ত জেগেছিল, জামা কাপড় বলতে পারেন সমস্ত কিছু এই সাংলাকান্ডাতে আমরা পরের দিন শুকিয়ে নিচ্ছি। আমাদের পরের দিনের গন্তব্য, আমরা সাংলাকান্ডার অল্টিটিউড যদিও অনেক নিচে, প্রায় বলতে পারেন রন্টিঘাটের সরি এটা রন্টিঘাট 4000 মিটার উচ্চতায়। এখানে এখানকার 22 তারিখ আমরা এসে পৌঁছেছিলাম। 23 তারিখ আমাদের পরবর্তী গন্তব্য রন্টিঘাট থেকে সাংলা। এই দূরত্বটাও কিন্তু বিরাট দূরত্ব, প্রায় 15 কিলোমিটার রাস্তা। যদিও ডাউন 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 আমাদের ডান দিকেই দেখা যাচ্ছে রন্টি নদী বয়ে চলেছে। এই দূরে দেখতে পাচ্ছেন এই গিরিশ্রেণী, হঠাৎ আমাদের সামনে কিন্তু এই কিন্নরের এই গিরিশ্রেণী আমাদের সামনে আত্মপ্রকাশ করলো। এই পুরোটাই কিন্তু কিন্নর কৈলাসের একটা কিন্তু অংশ, কিন্নরের একটা গিরিশ্রেণী। এইখানকার ফরমেশন দেখুন, এইখানকার ফরমেশনের থেকে সম্পূর্ণ আলাদা। এই দূরে দেখা যাচ্ছে এইটাই কিন্তু সাংলার, এর নিচেই কিন্তু সাংলা শহর আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সাংলা আর আসছে না। রাস্তায় একটা ছোট্ট ছবি নিলাম। এই সেই দেখুন কি অসাধারণ একটা ফরমেশন। কিন্নরের পিছন থেকে একটু সুউচ্চ ওই কিন্নরেরই কোনো হয়তো শৃঙ্গের দেখা যাচ্ছে, যদিও এগুলো সবই নাম না জানা। আমরা সবাই নেমে যাচ্ছি। এই দূর থেকে দেখুন, এই হচ্ছে সাংলা দেখা যাচ্ছে দূর থেকে সাংলা শহর, কিন্তু সাংলা আর আসছে না। অসাধারণ ফরমেশন। বাদিকে ছোট ছোট ফুল ফুটে আছে, পাথরের গায়ে রাস্তার ধারে নাম না জানা অসংখ্য ফুল ফুটে আছে। এর মাঝখান দিয়ে আমরা বয়ে নেমে চলেছি এরকম ভাবে। এই দূর থেকে দেখছি আমরা সাংলাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই বসপা নদী। এই বসপারই উজানে আমরা গত বছর গেছিলাম, লামখাগা পাস গেছিলাম। এই বসপাকে অবলম্বন করে, বসপাকে সঙ্গে নিয়ে আমরা গত বছর লামখাগা গেছিলাম। এই সাংলা শহর, নাম না জানা কিছু ফুল, অসম্ভব তাদের রূপ। এই সাংলা শহরে আমরা এসে পৌঁছলাম। আমরা এখানে সাংলাতে বসপা গেস্ট হাউসে সেদিন রাত্রে ছিলাম। এখান থেকেই আমাদের পাহাড়ের বন্ধু যারা আমাদের এতদিন ছিলেন, সেই নেগি ভাইদের জাখার সমস্ত, ওরা সম্ভবত পরের দিনই সেই রুপিন পাস ওই সেম রুটেই আবার ব্যাক করবে, কারণ ওদের এখান থেকে গ্রামটা ওই পাশ দিয়ে সহজ পড়ে, সিমলা দিয়ে অনেক লম্বা পড়ে। ওদেরকে আমরা যাই হোক বিদায় জানালাম এখান থেকে। আমাদের মন খুব এতদিন আমাদের সঙ্গে ছিল, খুব কষ্ট লাগছিল, কিন্তু আমরা ওদেরকে বিদায় জানালাম। আমরা পরের দিন সিমলা সকালবেলা আমাদের বাস রেডি ছিল, দেখলাম বাসের ছবি দেখলেন। পরের দিন রওনা দিলাম, সিমলা শহরে এসে পৌঁছলাম সন্ধ্যাবেলায়। সিমলা শহরের ম্যাল যেখানে ছিলাম, সেখান থেকে পরের দিন আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম। আমরা কালকাতে পৌঁছে, কালকা 25 তারিখ ছিল, কালকাতে আমাদের ট্রেন রাত্রিবেলায় কালকা মেল। 25 তারিখ ঈদ ছিল, আমরা নবিদাকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানালাম। এখান থেকে রাজীব দা চণ্ডীগড় হয়ে চলে গেল তার নিজস্ব গন্তব্য বোম্বেতে। আমাদের ট্রেক একদমই শেষ লগ্নে। আমরা সবাই শারীরিকভাবে প্রচন্ড সুস্থ। আমরা একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে সবাই যে যার বাড়িতে ফিরে যাচ্ছি। আপনাদের সমস্ত সদস্যদের সঙ্গে আবার পরিচয় করে দিচ্ছি। অভিজিৎ বসু আমি, রাজীব দাস, সীমাশ্রী ব্যানার্জি, মন্টাসির পুরকায়েত, নমিতা দত্ত, এম নবী তরফদার, সুবিনয় দাস, দেবাশিস আচারিয়া, প্রসেনজিৎ রয়, ধ্রুবরঞ্জন দলুই, প্রসেনজিৎ চক্রবর্তী, মধুমিতা প্রামাণিক, এবং আমাদের গাইড ছিলেন শামশের সিং নেগি। দ্য মাউন্টেন্স আর কলিং অ্যান্ড আই মাস্ট গো, জন মুরের বিখ্যাত উক্তি। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আশা করি এই কঠিন সময়টা পেরিয়ে যাবে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমাদের পাহাড়ে দেখা হবে। আমরা
ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের তরফ থেকে আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এরকমই আবার আপনাদের সামনে আসবো, এরকমই কোনো একটা ট্রেকের বর্ণনা দিয়ে, ট্রেকের ছবি দিয়ে আপনাদেরকে সবাই মন ভরানোর জন্য আবার আসবো। নমস্কার, অনেকটা সময় নিলাম, শুভরাত্রি। সাউন্ড নেই, সাউন্ড পেয়েছো? ওটাতে সাউন্ড দেবে। সরি, আমি মাইকটা আমার মিউট ছিল। তো একটা সাধারণ প্রেজেন্টেশনের জন্য অভিজিৎ দা খুবই ধন্যবাদ। আমাদের নেক্সট ফেসবুক লাইভ হবে আগামী শনিবার। শ্রীমতী দীপালি সিনহাজি ওই প্রেজেন্টেশনটা করবেন। আচ্ছা রাজেশ দা, কারোর যদি কোনো যদি প্রশ্ন থাকে পরে করে দিতে পারেন, আমি উত্তর আপনি দিয়ে তো দিতে পারি। ভালো ভালো বলেছেন। কিছু পার্সোনাল প্রশ্নগুলো ছিল, সেটা আপনাকে অফলাইন জিজ্ঞেস করা হবে। বাকি অনলাইনে কোনো প্রশ্নগুলো আসেনি। আমাদের নেক্সট ফেসবুক লাইভ হবে আগামী শনিবার। শ্রীমতী দীপালি সিনহাজি প্রেজেন্টেশনটা করবেন। না, টপিকটা হচ্ছে লেডিস এক্সপেডিশন ইন ওয়েস্ট বেঙ্গল। আপনাদের অনুরোধ থাকলো শনিবারে বিকেলবেলা 8টার সময় আসবেন আর আমাদেরকে জয়েন করবেন। আজকের জন্যে ইতি, শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ দা, থ্যাংক ইউ। নমস্কার, শুভরাত্রি।